প্রেগনেন্সির ৩ মাসে তিয়াশা ডিভোর্সের সিদ্ধান্ত নিল। বাচ্চা পেটে থাকা অবস্থায় ডিভোর্স, এই কথাটা যেন মাথায় আকাশ ভেঙে পড়ার মতো শোনালো তার পরিবারের কাছে। সবাই বোঝালো গর্ভবতী অবস্থায় তালাক সম্ভব নয়, আরেকবার শরৎকে সুযোগ দিতে চাইলে তো আর সংসার ভাঙা সম্ভব নয়। একটা সংসার তিলে তিলে সব কিছু সহ্য করে গড়তে হয়, দুইজনকে সাধ্যমতো ত্যাগ করে মানিয়ে চলতে হয়। পরিবারের কথা মতো তিয়াশা আরও একবার শরতের সাথে খোলামেলাভাবে কথা বলার সিদ্ধান্ত নিল। বদ্ধ ঘর, চারিদিকে শুনশান নীরবতা বিরাজ করছে। তিয়াশা বিকেলে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে এসেছে। স্বামীর বাড়ি সম্বোধন করা হলো কারণ শ্বশুর তার দ্বিতীয় স্ত্রী এবং কন্যাকে নিয়ে আলাদা থাকেন। ছেলের কোনো ধার ধারতে দেন না স্ত্রী, তাই তিনিও কখনো অভিভাবক হিসেবে ছেলের সাথে বা পিছে থাকার সুযোগ পান না। শরৎ বড় হয়েছে নানা নানি, জেঠা জেঠি, চাচা চাচিদের কাছে। এক এক সময় এক একজন কাছে রেখেছেন। শরতের বয়স যখন 5 বছর, তখন তার মা মারা যায়। মৃত্যুটা অস্বাভাবিক ছিল না, সামান্য জ্বর হলো, জ্বরে কিছুদিন বিছানা শয্যা, এত এত ডাক্তার দেখানো, ওষুধ খাওয়া, কিন্তু কিছুতেই কিছু হলো না। একদিন সন্ধ্যাবেলা বিদায় নিলেন তিনি। মা মরা ছেলে বলে আত্মীয় স্বজন মাথায় করে রাখত শরৎকে। এভাবেই মা না থাকা সত্ত্বেও আদরে ওর কাছে বড় হয়েছে শরৎ। বাবার টাকা থাকায় সেখানেও কোনোরূপ ত্যাগ স্বীকার করতে হয়নি তাকে। ছোট মায়ের ভালোবাসা সেভাবে না পেলেও বাবা টাকা ঠিকই সঙ্গ দিয়েছিল তাকে। শরৎ আর তিয়াশা পাশাপাশি বসে আছে। তিয়াশার নজর মেঝের দিকে নিবদ্ধ আর শরতের ফোন স্ক্রিনে। তিয়াশাকে বেশ কিছুক্ষণ চুপ থাকতে দেখে ফোন স্ক্রিনে নজর নিবদ্ধ রেখে বলে উঠল, কিছু বলবে নাকি এভাবেই চুপ করে বসে থাকবে? আমার হাতে এত সময় নেই। কিছু বলার থাকলে বলো, আর না বলার থাকলে সেটাও জানাও। দীর্ঘশ্বাস ফেলল তিয়াশা। কিছুক্ষণ তবু নীরব থেকে শুধালো, তোমার বোনের বিয়ে হলো না কেন? ছেলের বেতন যেন কত ছিল? শরৎ ফোন মুঠোয় শক্ত করে চেপে ধরল। সাথে সাথে মুখের রঙও যেন পরিবর্তন হলো খানিকটা। তেজি গলায় বলল, আবার বেতনের খোটা দিতে রেডি? তোমাকে তো বলেছি আমি যেমন আছি তেমনই থাকবো, কারো জন্য আর এক্সট্রা প্যারা নিতে পারবো না। সবার মন রক্ষার দায় আমার নয়। আমার 4,000 বেতনে তুমি থাকতে পারলে থাকো, আর না থাকতে পারলে বিদায় হও। আমি কারো হাতে পায়ে ধরে বেঁধে রাখতে পারবো না। তোমার যাওয়ার জন্য দরজা একদম খোলা। তাছাড়া সিদ্ধান্ত তো নিয়েই নিয়েছো, তাহলে আবার এত কথা কেন? তিয়াশা মাথা বাঁকা করে শরতের দিকে তাকালো। এই মানুষটাকে আজকাল সে চিনতে পারে না। বিয়ের 3 বছর চলছে তাদের, একসাথে পথ চলা 5 বছরে, 3 মাসের বাবু পেটে। কত সুন্দর একটা সংসার হতে পারত দুজনের। যে সময় মানুষের 20-25 হাজার টাকায় সংসার চালাতে হিমশিম খেতে হয়, সেখানে তিয়াশার 4,000 টাকায় সংসার চালাতে দম বেরিয়ে যায়। নিজেও টুকটাক টাকা দেয় সংসারে, টিউশনি করায় সে। বাবার বাড়ি থেকে সাহায্য তো আসতেই থাকে, একমাত্র মেয়ে বলে কথা। বাবা আর যাই হোক, মেয়ের কষ্ট কিছুতে দেখতে পান না। ছেলের সৎমা, মায়ের শাসনে বড় হয়নি। বিয়ের পর মেয়ে তার শাশুড়ির ভালোবাসা পাবে না ইত্যাদি ভেবে তিয়াশার বাড়ির মানুষ প্রথমে বিয়েতে অমত দিলেও তিয়াশার ভালোবাসার কাছে সবাইকে হার মানতে হয়েছিল। বয়স 18তেই কারো জীবনের সাথে জড়িয়ে নিয়েছিল সে নিজেকে। ব্যাস, তারপরে সব শখ বিসর্জন দিতে শুরু করলো নিজ ইচ্ছেতে। শরতের সাথে ভালো থাকতে কত কী না করেছে সে। বিয়ের 3 বছরের 1 বছর বাবার বাড়িতে থেকেছে। দ্বিতীয় বছর থেকে 4,000 টাকার সংসার চলছে তার। শখ কি সেটা যেন সে ভুলতেই বসেছে। বাবা হাত খরচার জন্য টাকা দিলেও সেটা সংসারে যোগ করতে হয় তাকে। এই মানুষটার সাথে ভালো থাকতে শখ, ইচ্ছে বিসর্জন দিয়েছে সে। একটু ভালো থাকার জন্য শরৎকে অন্য কাজ করতে বলতো তিয়াশা। এভাবে আর সংসার চালানো সম্ভব নয় তার পক্ষে। শরতের সেদিনে ভ্রুক্ষেপ নেই। তার একটাই কথা, সে আর কোনো কাজ করতে পারবে না। প্রয়োজনে ব্যাংকে টাকা রেখে সেটা দিয়ে চলবে। তিয়াশার বারবার মন ভেঙেছে। নীরবতা ভাঙল তিয়াশার। সে শরতের দিকে চেয়ে থেকে বলল, তুমি আমার বাড়িতে কথা দিয়েছিলে তুমি আমাকে ভালো রাখবে। যে মেয়ের চাহিদা বেশি তাকে কিভাবে ভালো রাখবো? আমার পক্ষে সম্ভব না। চাউলটাও আমার বাবা পাঠিয়ে দেয়। বিদ্যুৎ বিল আর বাজারের 4,000 চলে যায়। গ্যাস ফুরিয়ে গেলে চিন্তায় শেষ হতে হয়। বাহিরে কখনো পছন্দের কোনো খাবার খেতে পারি না।
অনলাইনে বা মার্কেটে কোনো ভালো জামা বা শাড়ি দেখলে মন খারাপ হয়ে যায়। 3 বছরে তুমি আমাকে একটা ঈদেও কি ড্রেস দিতে পেরেছো? কোনো শাড়ি, কখনো একটা ফুল এনে ঘটা করে ভালোবাসি বলেছো? তোমার বংশের কোনো অনুষ্ঠান আয়োজনে আমাকে কেউ সম্মানের চোখে দেখেছে? তোমার ছোট মা আমি বাদে সবাইকে নিয়ে কত মজা করে, আমাকে দেখে মুখ ফিরিয়ে নেয়। এত সব কেন হয়? কারণ তুমি উপার্জন করো না। তোমার বংশের বা আত্মীয় স্বজনের সবাই ভালো ভালো জায়গায় অবস্থান করছে, পরিবার নিয়ে ভালো আছে, আর তুমি? আমি কি? তিয়াশা শরতের চোখে চোখ রাখলো। তুমি আমার জীবনটা শেষ করে দিচ্ছ। এখন আমি মানিয়ে নিচ্ছি, 2 দিন পর যখন সদস্য আরেকজন বাড়বে তখন কি করব আমি? এত এত সমস্যার সমাধানও খুব সহজ। তুমি তোমার এলাকা থেকে বের হও আর ভালো কোনো জব বা কিছু করার চেষ্টা করো, যেন আমাদের সংসারটা ভালোভাবে চলে। আমার পক্ষে সম্ভব নয়। আমি এভাবেই ঘুরে ফিরে খাবো। তোমার থাকার হলে থাকো, আর না থাকার হলে বেরিয়ে যাও। আমার সাথে থাকতে তোমার যেহেতু এতই সমস্যা, তাহলে সমস্যার সমাধান করে ফেলো। চলে যাও। তোমাকে আমার লাগবে না। আমার সাথে যে এভাবে থাকতে পারবে সেই আমার সাথে থাকবে। আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, কিছু ভাবতে পারি না, এটারই সুযোগ তুমি নাও। ভারী গলায় বলল তিয়াশা। এদিকে শরৎ আবারও ফোন স্ক্রিনে চোখ ডুবিয়ে বলল, সবাই সবাইকে ছাড়া থাকতে পারে। তুমি পারবে? অসম্ভব কিছু না। দমে গেল তিয়াশা। তবে কি তার ভাবনাই সঠিক? শরৎ ভালোবাসা ভুলেছে? যে ছেলেটা একসময় তাকে হারানোর ভয় কাঁদত, সেখানে এভাবে দূর দূর করছে। ভেতরটা খালি লাগছে তিয়াশার। বারবার দীর্ঘশ্বাস হচ্ছে তার। বুকের বাঁ পাশে খচখচানিটা বেড়েছে। চোখের পানি বাধা মানছে না। পাশে পাশে মানুষটাকে আজ এত অচেনা কেন লাগছে তার? এই মানুষটাকে কি সে ভালোবেসে বিয়ে করেছিল? বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার। মনে হচ্ছে এটা স্বপ্ন হোক, কেউ তাকে ঘুম থেকে ডেকে তুলুক। তিয়াশা হাতের উল্টো পাশ দিয়ে চোখটা মুছে নিল। নিচু গলায় বলল, আমি তোমাকে ভালোবাসি শরৎ, একটু তো আমাকে বোঝো। ভালোবাসি বলে এত অভাব, এত অসম্মানে রাখবে? একটু ভালো রাখো আমায়। আমিও তো তোমার সাথে কিছু না কিছু করছি, করার চেষ্টা করছি। বন্ধুদের সাথে বের হতে হবে আমার কথা মতো। এইভাবে থাকতে পারলে থাকো, নইলে ওই যে তোমার জন্য গুছিয়ে রাখা ব্যাগ, ওটা নিয়ে একটু তাড়াতাড়ি বের হও। আমার তাড়াতাড়ি বের হতে হবে, ওরা বারবার কল করছে। তিয়াশা শরতের দিকে তাকালো। শরতের বাম হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিজের গালে ঠেকালো। চোখের পানি শরতের হাত স্পর্শ করলো। তাতেও কোনো ভ্রুক্ষেপ নেই। তিয়াশা আলতো করে শরতের হাতে চুমু খেলো। কাঁদতে কাঁদতে বলল, আমাকে ছাড়া ভালো থেকো শরৎ, খুব ভালো থেকো। তুমি সব সময় আমার দোয়ায় থাকবে, তুমি আমার ভালোবাসায় ছিলে থাকবে। শুধু আমি আর তোমার সাথে থাকতে পারবো না, তুমি আমাকে রাখলে না। শরৎ অন্যদিকে চেয়ে বলল, ভালোবাসা? তিয়াশা আর কিছু বলল না। শরতের হাত ছেড়ে উঠে দাঁড়ালো। চোখের পানি মুছে বলল, 20,000 টাকা ছেলের বেতন বলে বোনকে বিয়ে দিলে না, আর বউকে 4,000 টাকায় কিভাবে রাখতে চাও? আমিও তো মানুষ, আমারও শখ আহ্লাদ আছে, আমারও ভালো থাকতে ইচ্ছে করে। 3 মাসের বাচ্চা পেটে নিয়ে স্বামীর ঘর ছাড়তে বাধ্য হলো তিয়াশা। বাসা থেকে এক কাপড়ে বের হয়েছে সে। যদিও শরৎ শেষ উপকারটা করতে আলমারিতে তার যে টুকটাক জামা কাপড় ছিল সেগুলো ব্যাগে উঠিয়ে রেখেছিল আগে, কিন্তু তিয়াশা সেগুলো নেয়নি। বাসা থেকে বের হওয়ার সাথে সাথে শরৎ দরজা লক করে তিয়াশার আগে আগে বেরিয়ে গিয়েছে। শরৎ বেরিয়ে যেতে সিঁড়িতে বসে পড়ল তিয়াশা। হাঁটুতে মাথা রেখে অঝরে বিনা বাধায় কাঁদলো অনেকটা সময়। এই মানুষটার সাথে কাটানো সুন্দর সুন্দর মুহূর্ত মনে পড়তে দম বন্ধ হয়ে আসা শুরু করলো। মন যেন মস্তিষ্ককে শুধালো। যাকে ছাড়া একটা দিন বাবার বাড়িতে থাকতে পারিস না, তাকে ছাড়া সারা জীবন পার করার সিদ্ধান্ত কিভাবে নিতে পারছিস? তাকে ছাড়া থাকতে পারবি? ব্যক্তিগত পুরুষের বুকে অন্য কারোর মাথা সহ্য করতে পারবি? সে যদি অন্য কাউকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসবে, তোর ঘর বিছানা বর সবই সেই মেয়ের হবে। কারণে অকারণে তোর বরকে কেউ স্পর্শ করবে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখবে। তোর বর তোকে যেইভাবে যত্ন করতো ওভাবে অন্য কাউকে যত্ন করবে, আর কখনো হঠাৎ দুজন একসাথে তোর সামনে পড়ে গেলে সহ্য করতে পারবি? তুই মরে যাবি না? আর ভাবতে পারছে না তিয়াশা। শরীরটা বড্ড খারাপ লাগছে। যে মানুষটা তাকে ভারী কাজ করতে দিত না, পিরিয়ডের ব্যথায় তার সাথে সেও কাঁদো কাঁদো হয়ে থাকতো, সে সময় রান্নাটা সে করতো, মুখে তুলে খাইয়ে দিত, একা কোথাও যেতে দিত না। বাসা থেকে বাইরে থাকলে মেসেজের উপর মেসেজ করতো সে। মানুষটা এত বদলে যেতে পারে কিভাবে?
এত এত ভালোবাসার সাথে কি একটু ভালো রাখার দায়িত্ব সে মানুষটা নিতে পারতো না? অন্তত দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে হাজারো পণ্যের বিষের জব খুঁজে নিত। অন্তত দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে 1000 বিষের জব খুঁজেই নিত। এতে তো সন্তুষ্ট হয়ে যেত তিয়াশা। অন্তত সংসার টানতে টানতে নিজেকে ক্লান্ত কম হতে হতো। রাতের অর্ধেকাংশে দুশ্চিন্তা করে কাটাতে হতো না এটা ভেবে যে বাকি দিনগুলো কিভাবে কাটবে। তিয়াশা সিঁড়িতে ঘণ্টাখানেক সময় ব্যয় করলো একা একা। জীবনে পাওয়া না পাওয়ার হিসেব কষে কয়েকটা জিনিস সে পেল। ভালোবাসা, অবহেলা, যত্ন, রাগ, অভাব, খারাপ ব্যবহার, সবগুলো একসাথে। শুধুমাত্র মানুষটা থেকে দূরে থাকবে বলে তো আর সব দোষ দেওয়া যায় না, তাই না? সে পুরুষ তাকে এত ভালোবাসা দিয়েছে, সে গোটা জীবনে অন্য কাউকে তার জায়গা দিতে পারবে না। জায়গা দিতে আদৌ পারবে কিনা সে জানে না। তিয়াশার মনে একটাই আফসোস, ইস, মানুষটা যদি তাকে ভালোবাসার সাথে একটু ভালো রাখতো, দিনাতিপাতের দুশ্চিন্তা থেকে একটু মুক্তি দিত, প্রয়োজনের পাশাপাশি শখের দিকে একটু নজর দিত, হয়তো সংসারটা বেঁচে যেত। এত কিছুর মাঝে সিদ্ধান্ত এবার কঠিন হলো তার। ভালোবাসা নয়, ভালো থাকাকে প্রাধান্য দিতে হবে তার। ভালোবাসা নামক মরীচিকার পেছনে সে আর ছুটবে না। যাকে ভালোবেসে একটু ভালো সে থাকতে চেয়েছিল, সে নিজে তো দূর দূর করছে, তাহলে সে কেন পড়ে থাকবে? যে বয়সের শখ ভালো থাকাকে প্রাধান্য দেওয়ার কথা, সেই বয়সে এত ত্যাগ স্বীকার সে কেন করবে? জীবনকে এভাবে এখানে থামিয়ে দিলে নিজেকেই তো সে কোনোদিন ক্ষমা করতে পারবে না। শরৎ এসে চায়ের স্টলে বসেছে, সাথে দুজন বন্ধু। গল্পগুজব ভালোই চলছিল সবার, তবে শরতের কেমন মনের ভেতরটা ভালো লাগছিল না। কয়েকদিন হলো তার মন আর শরীরটাও ভালো যাচ্ছে না। তিয়াশার প্রেগনেন্সি শুরু হওয়ার পর থেকে অসুস্থ হচ্ছে বারবার। বাবার বাড়িতে থাকতে না চাইলেও সেখানে জোর করে রেখে দিয়েছিল শরৎ। দুজন দূরে থাকলে, আলাদা থাকলে বারবার নিজেদের মধ্যে অশান্তি শুরু হয়। তিয়াশার 2-1 দিন পর পরে নানা রকম কথা শুনতে হয় তার। কোনো শখ পূরণ হয় না, কিছু নিতে পারে না, এইটা নাই ওটা নাই। শরতের রাগ অতিরিক্ত। তিয়াশা রাগ করলে সে রাগ না ভাঙিয়ে উল্টো রাগ করে থাকে, ইত্যাদি ইত্যাদি নানা কথা। এক কথা বারবার শুনতে ইচ্ছে করে না শরতের। ইচ্ছে করে 2-1 দিন যোগাযোগ বন্ধ রাখতে চায়। তিয়াশার জন্য সেটাও হয় না। তাকে ফোনে না পেলে তার বন্ধুদের ফোন দেওয়া শুরু করে। শরৎ না পেরে কল করলে আবার সে কান্নাকাটি। তাকে ছাড়া থাকতে পারে না, দম আটকে আসে। কথা না বলে থাকা সম্ভব নয়, সেই এক কথা। শরতের এসব শুনতে আর ভালো লাগে না। শরৎকে চায়ের এক কাপ হাতে চুপচাপ বসে থাকতে দেখে একজন সিগারেট এগিয়ে দিল। সিগারেট এগিয়ে দেওয়া দেখে পাশের জন হেসে বলল, বাপ, কাকে সিগারেট এগিয়ে দিচ্ছিস? সে তো কাউকে কথা দিয়েছে সিগারেট আর খাবে না। হেসে হেসে একে অপরের গায়ের উপর পড়ল দুজন। শরৎ বলে উঠল, তিয়াশা আমাকে ছেড়ে থাকার সাহস দেখিয়েছে, আজ বোঝাপড়া করতে এসেছিল। কিসের বোঝাপড়া? এই যে আমি যদি এলাকা থেকে বের না হই, ভালো বেতনের জব না করি, তাকে সুখে টাকায় টাকায় ডুবিয়ে না রাখি, তাহলে সে আমার সাথে থাকবে না। মেয়েরা লোভী হয় ভাই, এরা টাকা ছাড়া কিচ্ছু চোখে দেখে না, স্বার্থপরের জাত এরা। পাশের জন ধমকের স্বরে বলে উঠল, দূর বেটা, ওর বউ এমন না। আমি কোনো সময় শরৎকে দেখিনি বউয়ের জন্য কোনো দামি জিনিস তো দূর, কোনো কিছুই কিনে দিতে। বিয়ের 3-4 বছরে মনে হয় কোনো ভালো জামাও দেয় না। 2 বছর ধরে দেখি মেয়েটা একই বোরখা পরে বের হয়। আরো দেবেই বা কেমনে? সংসার চালাই তো 4-5 হাজার টাকায়। এই টাকায় সংসার চলে? খাবেই বা কি আর পরবেই বা কি? তাও যে বউ এতদিন টিকে আছে, এটাই ওর ভাগ্য। এই যুগে 4-5 হাজার টাকায় একটা ভালো জুতোও হয় না, আর এই সারা সংসার চালাতে চায়। 2 দিন পর বাচ্চা হবে, তখন কি করবে? আমার তো মনে হয় ভাবি দেরি করেছে, আরো আগে চলে যাওয়া উচিত ছিল।
বাচ্চা নেওয়া ঠিক হয় না, জীবনটাই না নষ্ট হয়ে যায়। মা আর বোন সারাদিন রাত ফুটানি করে বেড়ায়, আর শালা বউকে রাখে ফকিন্নির মতো। তোর কপালে এত ভালো একটা মেয়ে জুটেছিল, তুই হারামজাদা রাখতে পারলি না। এদিকে শরৎ দুজনের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, ভাই, আমার কিছু করতে ইচ্ছে করে না। এখন কি আমার এত পরিশ্রম? ইতিহাস আর টিকবে? এই বাড়ির হোক আর বংশের হোক, সবগুলো মেয়েই তো প্রথম ঘর ছেড়েছে। একটার কপালেও বিয়ের স্বামী নিয়ে সংসার করার সৌভাগ্য হয়নি। তিয়াসাই বা বাদ যাবে কেন? 3-4 বছর টিকেছে, এই অনেক। আবার কেউ বলল, বাচ্চা পেটে না থাকলে তবু একটা ব্যবস্থা করা যেত। বউ চলে যাওয়া বা বউ মরে যাওয়া পুরুষের সাথে বিয়ে দিলে সংসার করতে পারতো। কিন্তু এই অবস্থায় আর বিয়ে কিভাবে হবে? বাচ্চা হয়ে গেলে আরেক ঝামেলা। মানুষ করবে কি? তিয়াসাই যদি মানুষ করতে চায় তাহলে টাকা পয়সা কে দেবে? বাপেরও যে ধনসম্পদ আছে, তাও তো না। ভাইয়ের টাকায় সংসার চলে, বাপেরও বয়স হচ্ছে, সারাক্ষণ দেখি অসুখে ভোগে। কয়েকদিন পর তো ছেলের বউ লাথি দিয়ে ফেলে না রাখে। তার উপর আবার তিয়াসা এসে হাজির, কে জানে এই বাড়ির অবস্থা। তিয়াশা সব কিছুকে অবজ্ঞা করে পাত্তা না দিয়ে শরতের একটা ফোন করার অপেক্ষায় আছে। গত 2 দিন শরৎ কোনো সিঙ্গেল ফোন কল বা মেসেজ করেনি। কথা বলার জন্য, একবার প্রিয় মানুষটার কণ্ঠস্বর শোনার জন্য, তার মুখে জান ডাক শোনার জন্য তিয়াশা ছটফট করেছে। ভেতরটা জ্বলে পড়ে যাচ্ছে। বারবার ফোনটা হাতে নিয়ে আগের মেসেজগুলো দেখছে। নিজের কল করতে গিয়েও ফিরে ফিরে আসছে। মনকে বোঝাচ্ছে এবার অন্তত নিজের মনের কাছে হেরে যাওয়া চলবে না। ভালোবাসলে দুজনই তো বেশি ছিল, তবে একজন কেন সেই ভালোবাসার জন্য সব কিছু সহ্য করবে? পুরুষ হয়ে কেন তার শখের নারীকে ভালো রাখার জন্য কিছু করবে না? কেন অভাবে অভাবে জরা জীর্ণ করে রাখবে? কেন অসম্মানে রাখবে? এগুলো তো কোনো সুপুরুষের লক্ষণ নয়। শরৎ যদি নিজের ভুল বুঝতে পারে, অলসতা ছেড়ে কাজ করার জন্য রাজি হয়, সে তবেই ফেরার কথা ভাববে। না কার না। মনকে বুঝিয়ে ফোন রেখে মানুষের মধ্যে গিয়ে একটু বসার চেষ্টা করে সে। একা থাকলে শুধুমাত্র শরৎকে নিয়ে ভাবতে হবে। বাইরে বের হলে তবুও সবার সাথে কথাবার্তার জন্য সময় কাটবে। তিয়াশা বাড়ি ফেরার পর মা ঠিকঠাক কথাবার্তা বললেও, কাছে টেনে নিলেও তিয়াশার বাড়ি ফেরা ভালো চোখে দেখেনি তার ভাইয়ের বউ আলো। একটাবারের জন্য ভালো করে কথা বলেনি সে তিয়াশার সাথে। উল্টো কথাবার্তা আর আচরণে বুঝিয়ে দিয়েছে তিয়াশার এই বাড়িতে এভাবে থাকার নেয়ার সিদ্ধান্ত উচিত হয়নি। এই তো সকালে রান্নার কাজে আলোকে হাতে হাতে একটু সাহায্য করতে গিয়েছিল তিয়াশা। যদিও তার এখন ভারী কাজ করা নিষেধ, তবে ভেবেছিল হালকা কাজগুলো সে করে দিবে। আলো ইচ্ছা করে বলে বসলো, তোমার ভাই রাতে চাউলের বস্তা নিয়ে এসেছে। ছোট বস্তাটা একটু রান্নাঘরে এনে রাখো, পারবে তো নাকি? চলো, না হয় আমি ধরি সাথে। তিয়াশা কিছুক্ষণ চুপ রইল। একটা দীর্ঘশ্বাস ফেলে পেটে আলতো স্পর্শে হাত বুলিয়ে আলোর দিকে ফিরে বলল, চলুন। তিয়াশা চালের বস্তা একবার ধরতে বুঝতে পারলো আলো ইচ্ছে করে তার দিকে ভর বেশি রেখেছে। সে তবুও হাসি মুখে কাজে মন দিল।
মেয়েকে ভারী বস্তা তুলতে দেখে মা কুলসুম বেগম দৌড়ে এলেন। হাত থেকে বস্তা ছাড়িয়ে নিজের কোমর তুলে নিয়ে বলে উঠলেন, সংসার তো শেষ হলো, এখন কি জীবনটাও শেষ করতে চাইছিস হতচ্ছাড়ি? তোকে না নিষেধ করেছি ভারী কোনো কাজ করবি না? আমার কথা কি একটু শুনবি না তুই? বাড়ির একটা মানুষ আমার কথা শোনে না বলে কি তুইও সবার সাথে পাল্লা দিবি? মানুষ মনে হয় না মাকে? কুলসুম বেগম বস্তা রান্নাঘরে রেখে বেরিয়ে এসে আলোকে উদ্দেশ্য করে বলল, আমি কি সংসারে কম কাজ করি? আমার মেয়েকে দিয়ে কেন এত ভারী কাজ করাচ্ছে তুমি? রাগে গা জ্বলে উঠল আগর। শাশুড়িকে মেজাজ দেখিয়ে বলে উঠল, আপনার মেয়ে বেড়াতে তো আসে নাই যে তাকে বসিয়ে ভালো মন্দ খাওয়াতে হবে। সে সংসার ছেড়ে একেবারে চলে এসেছে। শুয়ে বসে তো আর খেতে পারবে না, বাড়ির কাজ করেই খেতে হবে। তিয়াশা মাকে চুপ করতে বলে বলল, আমি ভাবিকে বলেছিলাম তুমি শুধু শুধু রাগ করছো। আর সত্যিটা তো আমি তো এখানে শুয়ে বসে খেতে আসিনি। কখনো বসে বসে খেতে হবে এমন ভাবনাও ছিল না। মেয়ে হয়ে জন্মেছি, কাজ তো করতেই হবে। তিয়াশার কথায় মুখ বাঁকিয়ে রান্নাঘরের দিকে চলে গেল আলো। কুলসুম বেগম মেয়ের দিকে এগিয়ে এসে মাথায় হাত রেখে বললেন, ভালো মানুষের কপালে কেন এত কষ্ট রে মা? ছোটবেলা থেকে নিজের বাবার কাছে বা আমার কাছে কখনো জিদ করে কিছু চাসনি, নিসনি। স্বামীর ঘরেও সেরকম কখনো নিজের কোনো শখ পূরণ করতে দেখলাম না। সংসার সংসার করে গেলি, তবু কি এমন হতে হয়? চোখ দুটো ছলছল করে উঠল তিয়াশার। ঢোক গিলে মাথা নিচু করে বলল, যার চাহিদা যত কম সে পায়ও তত কম। ছোটবেলা থেকে যদি জোর করে এটা ওটা নেওয়ার বা পাওয়ার অভ্যেস থাকতো তাহলে হয়তো এখনো পাওয়ার খাতায় শূন্য থাকতো না মা। কুলসুম বেগম মেয়ের চোখ মুছে দিয়ে বললেন, তোর সব কষ্ট আমার হোক মা, আমি আর তোর এই দশা দেখ। যা বলবে তা শুনবি, কিন্তু সিদ্ধান্ত নিজে নিবি। বলে কুলসুম বেগম চলে গেলেন। তিয়াশা ভাবতে ব্যস্ত হলো, এই সময় বাবা ভাই একসাথে তাকে ডেকে পাঠিয়েছে কেন? কি নিয়ে কথা বলবে? মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছে। বাবা কি তবে আবার ফিরতে বলবে? মেয়ের সংসার ভাঙছে এমন আশঙ্কায় আবার সবকিছু মেনে ধৈর্য ধরে ওখানে থাকতে বলবে? তিয়াশার চাচাতো বোন তিনটার প্রথম বিয়ে টেকেনি, তারা এখন দ্বিতীয় বিয়ের পর সংসার করছে। ফুফাতো বোন দুই একজনেরও একই অবস্থা। সবকিছু সহ্য করে 3 বছর মাটি কামড়ে থাকা। শরতের সাথে আজীবন থাকার ইচ্ছের পেছনে তিয়াশার দুইটা কারণ। এক, শরতের প্রতি সীমাহীন ভালোবাসা। 2, চাচাতো ফুফাতো বোনেদের মতো নিজের নামের পূর্ব ডিভোর্সি শব্দটা যুক্ত করার অনিচ্ছা। বাবা আর ভাই রাতে তিয়াশাকে ডাকার কিছুক্ষণের মধ্যে সে তাদের সামনে এসে দাঁড়ালো। বাবা আক্কাস আলী মাত্রই একটা সিগারেট নিয়েছে। তিয়াশা এসে সেটা দেখে বলে উঠল, শরীরের অবস্থা ভালো না,
কতবার এসব খেতে নিষেধ করেছি, তবুও কেন খাচ্ছেন বাবা? জীবনের প্রতি কি একটুও মায়া নেই? আক্কাস আলী সিগারেট নিভিয়ে পাশে রাখলেন। হাত টান করে মেয়েকে ইশারায় নিজের কাছে ডেকে বসিয়ে বললেন, সরব কি আর কল দিয়েছে? তিয়াশার মুখটা অমাবস্যার রাতের মতো অন্ধকার নামলো যেন। মাথা নিচু করে বলল, না। আমি কল করেছিলাম, সে আসলে কিছুক্ষণের মধ্যে। তিয়াশা রুমে উপস্থিত সবার মুখের দিকে একবার করে চাইলো, তারপর শুধালো, কেন? একটা জবের খোঁজ পেয়েছি বিদ্যুৎ অফিসে। বেতন প্রাথমিক দিকে 13-14 হাজার হতে পারে। শরৎ যদি করতে রাজি হয় তাহলে আমি কথা বলবো। তোর কোনো আপত্তি আছে? তিয়াশা দুই পাশে মাথা ঝাঁকিয়ে বলল, না, আমার কোনো আপত্তি নেই। ও কিছু একটা তো করুক। শুধু ওই 4,000 টাকায় আমি থাকতে পারছি না ভাইয়া। আমি সারা দিন রাত চিন্তা করতে হয়, আগামীকাল কি করব, কিভাবে চলবো। এত এত দুশ্চিন্তায় আমার হয়তো হার্টের সমস্যা দেখা দিয়েছে। আমি আর এইভাবে থাকতে পারছি না। ও যদি আমাকে ভালো রাখার দায়িত্ব না নেয়, তাহলে আমি আর ওর সাথে থাকবো না। আমি আর পারছি না। পারতে হবে না, আর থাকতেও হবে না। কাউকে হাত পা ধরে থেকে যেতে বলিনি আমি। শরতের গলার স্বর আর উক্ত কথাটি শুনে দরজার দিকে তাকালো সবাই। তিয়াশার মুখটা বড্ড অসহায় দেখালো। এই মানুষটা এখনও সে একই কথা বলছে, একটু চিন্তা ভাবনা পরিবর্তন হয়নি। তার সাথে কেন এমন করছে শরৎ? আক্কাস আলী শরৎকে বুঝিয়ে বসালেন। সাদ্দাম নতুন একটা জবের কথা জানালে শরৎ মুখের উপর না জানিয়ে দিল তার কথা। এখন অন্তত সে কিছু করতে পারবে না। আগামী বছর থেকে ব্যবসা করার চিন্তা ভাবনা করেছে। বন্ধুর সাথে ব্যবসা করতে চায় সে। সবাই মিলে বোঝালো আপাতত 2 থেকে 3 বছর জব করে ব্যবসার প্রতি ধারণা পাকাপোক্ত হলে তবেই যেন টাকা ইনভেস্ট করে। নইলে সম্বল বলতে যে টাকাটা শরতের আছে সেটা হারিয়ে পথের ফকির হতে হবে। শরৎ কারো কথা শুনতে নারাজ। সে নিজের বুদ্ধিতেই চলবে। শরৎ একটা ওষুধের দোকানে বসে সেখান থেকে 1,400-4.5 টাকা আসে প্রতি মাসে। মায়ের রেখে যাওয়া জায়গা বাড়ি ফেরার সময় বিক্রি করে যে টাকা বেঁচে গিয়েছিল তা এক বড় ভাই ধার নিয়েছে। সেটা দিয়ে ব্যবসা করতে চায় শরৎ। টাকার পরিমাণ খুব বেশি না। এই টাকা দিয়ে কোনো ব্যবসায় নামা সম্ভব না। সেটা জানা সত্ত্বেও শরৎ এমন জিদ ধরে বসে আছে যে যতই বোঝাক না কেন শরৎ বুঝ নেয় না। আজও তাই হলো। সেই জবে বিমুখ, কিছুতেই অন্যের আন্ডারে কাজ করতে চায় না। তাই তো দোকানে থেকেও বেরিয়ে আসতে চায় মাঝে মাঝে। সুতরাং সবাই মিলে এত বুঝে কোনো লাভ হলো না। আবারও হতাশ হতে হলো তিয়াশাকে। শরতের এমন আচরণে সে কতটা কষ্ট পায় সেটা কি শরৎ বোঝে না? এই সময় নাকি মেয়েদের সবসময় হাসি খুশি থাকতে হয়, তাহলে পেটের বাচ্চা ভালো থাকে, বৃদ্ধি ভালো হয়। কিন্তু শরৎ তো পারলে তাকে গলা টিপে মেরে ফেলে। এই মানুষটাকে একদম চিনতে পারছে না তিয়াশা। সাদ্দাম শেষমেশ শরতের সাথে পেরে না উঠে বলল, তুমি যেহেতু চাকরি করবে না, আমার বোনের কিছু ভালো রাখার দায় ইচ্ছে কোনটাই তোমার নেই। সুতরাং আমার বোনকে তোমার বাসায় পাঠাচ্ছি না। টিয়া এখনো থাকবে। চোখের সামনে নিজের বোনকে তো তিলে তিলে মৃত্যু হতে দেখতে পাই না। উঠে দাঁড়ালো শরৎ। সাদ্দামকে একবার দেখে তিয়াশার দিকে তাকিয়ে বলল, রেখে দিন তাকে সারা জীবনের জন্য। যে আমার খারাপ সময়ে পাশে থাকবে না তাকে আমার প্রয়োজন নেই। খারাপ সময়? এত সুযোগ পেয়ে নিজেই কিছু করতে চাও না আর বলছো এটা তোমার খারাপ সময়? আমারই ভুল। আমি 3টা বছর অপেক্ষা করেছি তোমাকে আমার মনের মতো করে তৈরি করার, পারিনি। কারণ কাউকে ভালোবাসলে তবেই নিজের মধ্যে পরিবর্তন আসে। তুমি তো বাসনি, আমিই বোকা। শেষমেশ আমিই হেরে গেলাম। আমার কথা, আমার বাচ্চার কথা ভাবার দায় যেহেতু তোমার নেই, সুতরাং আমি এখন সবার সামনে দাঁড়িয়ে বলছি, শরৎকেও আমার আর প্রয়োজন নেই। সেদিনের আলাপচারিতা তর্ক বিতর্কের পর শরৎ আর তিয়াশার দেখা হওয়া তো দূর, তাদের মধ্যে মুঠোফোনের যোগাযোগটুকু আর হয়ে ওঠেনি। যদি তিয়াশা মুখে মুখে যাই বলুক না কেন, সে এখনও চায় শরৎ নিজেকে এবং নিজের চিন্তাধারাকে পরিবর্তন করে আবার তার কাছে ফিরে আসুক। তবে মাঝে মধ্যে নিজের জন্য খুব করুণা হয় তিয়াশার। সে যেন স্বার্থপরতা সেই দুনিয়ায় একটা মানুষকে এত ভালোবাসতে গেল কেন? সে এখন চায় তার মতো করে কেউ জীবন সঙ্গীকে ভালো না বাসুক। মানুষ যে ভালোবাসার দাম দিতে চায় না। তিয়াশা বাড়ির কাছে একটা ডাক্তারের চেম্বারে জব নিয়েছে। রোগীর সিরিয়াল রাখা, প্রেশার, ওজন মাপা এবং ডাক্তারের নিকট পৌঁছে দেয়া তার কাজ। বেতন 7,500 টাকা। ওখান থেকে বলা হয়েছে তিয়াশা যদি ভালোভাবে কাজ করতে পারে তাহলে তার পড়াশোনা অনুযায়ী কাজ দিয়ে বেতন 6 মাস বা 1 বছর পর বাড়িয়ে দেওয়া হবে। ততদিন তিয়াশার বাচ্চাটাও দুনিয়ায় চলে আসবে। তিয়াশা মূলত কিছু টাকা এবং নিজে সুস্থ থাকতে কাজে মনোযোগ দিয়েছে।
ডাক্তারের আশেপাশে থাকলে নিজের কোনো অসুস্থতায় সে অন্যের চেয়ে কমে চিকিৎসা নিতে পারবে বলে সে আশাবাদী। তাছাড়া বাড়িতে ভাইয়ের বউয়ের কালো মুখ তো দেখতে হবে না। নিজের ভরণ পোষণের দায়িত্ব আপাতত সে নিজেই নিতে পারবে। জমানো যা টাকা ছিল তা দিয়ে মাঠে ফসলি খেতে নিয়েছে সে চাষাবাদের জন্য। পরিপূর্ণ সাহায্য সে বাবার ভাইয়ের কাছ থেকে পেয়েছে। তিয়াশার ধারণা যে টাকা খরচ হয়েছে আগামী বছর তার 3 গুণ টাকা সে জমাতে পারবে। নভেম্বর মাস, চারদিক ঘন কুয়াশা, ভারী শীত। বাবার বাড়িতে আসা 2 মাস কেটে গিয়েছে তিয়াশার। এই 2 মাসে নিজের এবং নিজের চারপাশের অনেক পরিবর্তন দেখতে পেয়েছে তিয়াশা। প্রচণ্ড গরম থেকে প্রকৃতি যেমন দারুণ শীতল রূপ নিয়েছে, সেরকম চারপাশের মানুষের কথাও কমতে শুরু করেছে। তিয়াশা আজকাল একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারে। তবে কাজ থেকে বাড়ি ফিরলে আলোর বাজে ব্যবহার আর শরতের অভাবে এখনও ঠিক আগের মতো অনুভব করতে হয় তিয়াশার। শরতের কথা মনে পড়লে এখনও ভীষণ কান্না পায় তিয়াশার। পেটে হাত বুলিয়ে নিজে নিজে বলে ওঠে, তোমার বাবা করেছে আমাদের উপর। এতগুলো দিন হয়ে গেল, একটা খোঁজ নিল না আমাদের। তুই আমার কোলে যখন আসবি তখন কিন্তু আমার অনেক অনেক অভিযোগ তোকে জানাবো আমি। তুই কিন্তু মায়ের পক্ষ নিয়ে বাবাকে খুব করে বকা দিবি। সংসার ছেড়ে চলে আসা 2 মাস পর শ্বশুরের কল রিসিভ করলো তিয়াশা। এর পূর্বে সব মিলে 3-4 দিন কল এসেছে তার ফোনে। বাবাকে আগে থেকে নিষেধ করে দিয়েছিল তার শ্বশুর কল করলে যেন রিসিভ না করে। তিয়াশা চেম্বারে ছিল, ব্রেক টাইম চলছে। নিজের জন্য বরাদ্দকৃত ছোট্ট জায়গাটায় গিয়ে বসেছিল। ফোন স্ক্রিনে গোটা অক্ষরে লেখা বাবা দেখে এক মুহূর্তের জন্য নিজের বাবা ভেবে ভুল করেই কল রিসিভ করেছে সে। কল রিসিভ হতে ওপাশ থেকে ভরাট বয়স্ক পুরুষালে গলা তিয়াশার শ্বশুর বলে উঠল, কি হয়েছে তোমাদের? ফোন দিলে রিসিভ কেন করো না? তোমার বাবাকেও পাওয়া যায় না? তুমি নাকি বাবার বাড়িতে আসো রাগ করি? আমার ছেলেটা কি খায় না খায়, কেমন আছে, খোঁজ খবর রাখো তুমি? তিয়াশা ঠান্ডা মেজাজের মানুষ। নিজের কোনো কথায় কেউ যদি কখনো কষ্ট পেয়ে যায় সেই সংকোচে নিজের মধ্যে সব খারাপ লাগা চেপে রেখেছে সে। বলার বা প্রতিবাদ করার মতো অনেক সুযোগ পেলে এ যাবৎ সব সহ্য করে নিয়েছে। আজ সে সেটা করতে পারল না। শরতের বাবার কথা যেন গায়ে সূচের মতো বিঁধল। তার ছেলের ভালো মন্দ, খাওয়া দাওয়া ভালো রাখা, এসবের দায়িত্ব কি শুধু তিয়াশার? শরতের কোনো দায়িত্ব নেই? বা শ্বশুর হিসেবে ওনার কোনো দায়িত্ব ছিল না? তিয়াশা একটা দীর্ঘশ্বাস ফেলল, মৃদু ধারালো গলায় বলল, বাবা, আপনি যেমন আপনার সন্তানের চিন্তা করছেন, সেরকম আমিও আমার সন্তানের চিন্তা করেই আপনার ছেলেকে ছেড়ে চলে এসেছি। আপনার ছেলের শূন্য পকেটে আমি আমার 3টা বছর কাটিয়েছি। আর সম্ভব হচ্ছিল না। আমি আমার হবু সন্তানকে অনিশ্চয়তার মধ্যে জন্ম দিতে চাই না। মানে কি কি বলতেছো তুমি? সংসার চলছে না মানে? আমাকে জানাওনি কেন? তিয়াশা তার ছেলের হাসি হাসল, বলল, আপনি জানেন না বাবা? আপনাকে জানানো হয়নি বলছেন? আপনার ছেলে 4,000 টাকায় সংসার চালায়, এটা আপনি জানেন না? মানুষ তো তোমরা দুজন। বাবা, আপনিও কখনো আপনার ছেলেকে সাহায্য করেননি, কোন পথ বাতলে দেননি। আমাদেরই তো সংসার চলে না রে মা, তোদের কীভাবে সাহায্য করব? তাছাড়া তুমিও তো টিউশনি করাচ্ছিলে, দুজনে চলে যাচ্ছিল, সমস্যা কি হলো এখন? শব্দ করে হেসে উঠল তিয়াশা। বাবা, রিটায়ার্ডের পর আপনার বেতন আসে 22 থেকে 25,000। আপনারা 3 জন সদস্য, আপনাদেরই নাকি এই টাকায় সংসার চালাতে হিমশিম খেতে হয়। তাহলে আপনাদের থেকে আমরা শুধু একজন কম। সেই একজনও কয়েকদিন পর হয়ে যাবে। ধরতে গেলে বাচ্চার খরচ আরও বেশি। তাহলে আমি আপনার বেতনের 6 ভাগের 1 ভাগ টাকায় কিভাবে চলবো? আপনার ছেলে কিছু করেই না ধরতে গেলে। একজন পুরুষ যদি একটা নারীকে ভালোবাসে তাহলে তার প্রথম কাজ ভালোবাসার মানুষকে ভালো রাখা। আপনার ছেলে আমাকে ভালোবাসলে এই 3-3.5 বছরে অন্তত আমার কথা ভেবে কঠোর পরিশ্রম করত, আমাকে ভালো রাখতো। কিন্তু সে তো নিজেকে ভালোবাসে। তাছাড়া আপনি আপনার মেয়েকে 20,000 বেতনের চাকরি করা ছেলের হাতে তুলে দেননি আপনার মেয়ে এই টাকায় চলতে পারবে না বলে। আর আপনার ছেলে আরেকজনের মেয়েকে 4,000-এ ভালো রাখতে চায় কিভাবে, আমাকে বলবেন একটু? আপনি এত সব না দেখে ফোন করে আমাকে বলছেন ছেলের ভালো মন্দ দেখতে। দুঃখিত বাবা, আমি পারবো না। আপনি আপনার সন্তানের ভালো দেখুন আর আমি আমার সন্তানের। আপনার ছেলে আমাকে কি দিতে পেরেছে বলুন তো বাবা? খাবার, জামা কাপড়েও সে আমাকে ভালো রাখতে পারেনি, কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারেনি, আবার একটা ভালো পরিবারও দিতে পারেনি। বিয়ের সময় তার ছোট মা আর বোনের কত ভালো ব্যবহার, আর বিয়ের পর একটা দিন আমাকে কাছে টেনে নিয়েছে, আমাকে দেখিয়ে দেখিয়ে অন্যের ছেলের বউদের ভালোবাসে, হাসাহাসি করে। আমি কি দোষ করেছি বলুন তো? আর আপনি সম্পর্ক ঠিক করতে আমাকে বারবার মাফ চাইতে বলেছেন। আসলে
আমার কোন ভুলের জন্য আপনি বারবার মাফ চাইতে বলেছেন বলতে পারবেন? আপনি নিজে কখনো আমার কোনো ভুল দেখেছেন? আমি তবুও একটা ভালো পরিবার পেতে বারবার মাথা নত করেছি। আমি কিছু পাইনি বাবা, আমিও মানুষ, আমারও সহ্যের সীমানা আছে। আমি নিজেকে আর কারো কাছে ছোট করতে পারবো না, না আপনার বউ মেয়ের কাছে আর না আপনার ছেলের কাছে। আপনার ছেলেকে ভালোবেসে বিশ্বাস করে যে কষ্ট পেয়েছি সেটা আমার কাছেই থাকুক। আমি আর পিছু ফিরে তাকাতে চাই না। শরৎ একটু নিজের মতো থেকে দেখুক, ও আজ হোক বা কাল হোক, বুঝলে নিশ্চয়ই পারবে আল্লাহর উপর এই দুনিয়ায় আমি ছাড়া কেউ ছিল না, আপনিও না। ওপাশ থেকে অবাক মিশ্রিত কণ্ঠে প্রশ্ন ভেসে এলো। আমিও না। না, আপনিও না। আপনার স্ত্রী কোনো দিন আপনার ছেলের জন্য 2 পয়সা খরচ করতে দেবে? পারবেন আপনার মেয়ে আর বউয়ের কথায় বাহিরে গিয়ে ছেলের পাশে দাঁড়াতে? ওপাশ থেকে আর কোনো জবাব এলো না তিয়াশা। হাসলো, ফের বলল, পারবেন না বাবা। শরতের জন্য আমি ছাড়া কেউ ছিল না, এই কথা সে বুঝতেই পারলো না। ওই যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না মানুষ, এই ব্যাপারটা শরতের ক্ষেত্রেও বুঝবে, খুব তাড়াতাড়ি বুঝবে। শুনেছি শখের বাইক বিক্রি করে সেই টাকায় দিন পার করছে, কিন্তু সেটা কতদিন? বাইক, জমানোর টাকা, বাড়ি এতগুলো যদি বিক্রি করে তবে কতদিন চলবে আপনার ছেলে? তারপর কেঁদে কোনো রাস্তা চোখে দেখবে না। এসব তার সাথে হোক, এটা আমি চাই না। আমি চাই ও ইনকাম করুক, পরিশ্রম করুক, কিন্তু আমার মতো স্বস্তির জায়গা তার না হোক। প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড ওকে বুঝিয়ে দেবে তিয়াশা একজনই ছিল, একজনই। তিয়াশা নেচ থেকে ফোনটা কাটলো। হয়তো অসভ্যতার পরিচয় পেল কিছুটা, কিন্তু এতে এখন তার আর কিছু যায় আসে না। আজকাল মানুষের কথার ব্যবহার সহ্য করতে করতে আর চুপ থাকতে ইচ্ছা করে না। এজন্য আলোর সাথে আগে ঝামেলা না হলেও এখন টুকটাক হয়। তিয়াশা আলোর একটা কথাও আর ছেড়ে দেয় না। মানুষ কষ্ট পেতে পেতে পাথর হয়, তিয়াশা হয়ে উঠেছে যেন অগ্নি। আজ তিয়াশা জবের আরও 1 মাস পূর্ণ হলো। যাকে ছাড়া তিয়াশার একটা দিন চলতো না, তাকে ছাড়া এখন তিয়াশা দিন, সপ্তাহ, এমনকি মাসও পেরিয়ে যাচ্ছে। তিয়াশা নিজেই কিছুদিন আগে শরৎকে অনলাইনে সব জায়গায় কালো তালিকায় ফেলে রেখেছে। সব রকম যোগাযোগের মাধ্যমে দরজা আটকে দিয়েছে। সে এখন চায় শরৎ অনুভব করুক তার মতো করে। জীবন একা কাটানো সহজ নয়, তবে শরৎ সেটা পারলে তিয়াশাও পারবে। কিছুদিন পূর্ব অবধিও সে ভাবতেও শরৎ একবার শুধু তাকে ফোন করে বলুক সে সব রকম খারাপ সঙ্গ ত্যাগ করে শুধুমাত্র তিয়াশা এবং তার অনাগত সন্তানের কথা ভেবে পরিশ্রম করে উপার্জন করবে। শরতেরও কল্পনা বা বাস্তব সবটা জুড়ে শুধু তিয়াশার অনাগত সন্তান, কিন্তু পরক্ষণে ভেবেছে এমনও হতে পারে শরৎ ভুলিয়ে ভালিয়ে তাকে ফিরিয়ে নিল, কিন্তু আগের মতো রয়ে গেল, তাহলে তখন তো আরও কষ্ট বেড়ে যাবে তিয়াশার। তিয়াশা এখন নিজ থেকে দূরত্ব চায়। সে চায় শরৎ আগে নিজের পরিবর্তন ঘটাক আর তারপর নিজের ক্যারিয়ার গড়ে তুলুক। সংসারের চাপ থেকে না হয় তিয়াশা তাকে মুক্তি দিল। শরৎ প্রতিষ্ঠিত হোক, সে প্রিয় মানুষটার শাস্তি নয় সর্বোচ্চ সফলতা দেখতে চায়। তাদের পুনরায় মিলন হোক অথবা না হোক, শরৎ জীবনে সফল হোক, এই মানুষটার ক্ষতি সে কখনোই চাইবে না। তিয়াশাকে অনেকক্ষণ আগেই ডাকা হয়েছে। সে অনুমতি নিয়ে একটা কক্ষে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। ভেতরে ষাটোর্ধ্ব একজন পুরুষ বসে আছেন। তিয়াশাকে ভেতরে আসতে দেখে মৃদু হেসে বলল। তিয়াশা গিয়ে সামনের চেয়ারটায় বসলো। মৃদু হেসে বলল, এসো এসো, বসো এখানে। শরীর কেমন আছে তোমার? জি স্যার, আলহামদুলিল্লাহ সুস্থ আছি। লোকটা টেবিলের ড্রয়ার থেকে 10,000 টাকা বের করে তিয়াশার দিকে এগিয়ে গিয়ে বলল, এটা তোমার পারিশ্রমিক এবং আমার পক্ষ থেকে সামান্য উপহার। আগামী মাস থেকে তোমার বেতন 8 করা হলো। এবার যে বাড়তি টাকা পেলে সেটা দিয়ে ফল কিনে খাবে। তিয়াশা হেসে টাকাগুলো নিল। সামনে বসা মানুষটার প্রতি কৃতজ্ঞতায় চোখ দুটো ছলছল করে উঠল। নিজের ফল কেনা পরের কথা, তিয়াশা সিদ্ধান্ত নিল এবার বাবাকে পাঞ্জাবি এবং মাকে শাড়ি উপহার দেবে। সে বাড়ি ফেরার সময় কিনে নিয়ে যাবে, বাকি টাকা জমিয়ে রাখবে। সামনে বিপদ হতেই পারে, আর তখন টাকা প্রয়োজন হলে কোথায় হাত পাতবে সে? ভাইয়ের কাছে? ভাবি যে এহ জনেমও টাকা খরচ করতে দেবে না। এত ভালো ভাগ্য যে তিয়াশার না। তিয়াশা মনে মনে ভাবলো বাবা মা উপহার পেয়ে নিশ্চয়ই খুব খুশি হবে। কখনো তো তিয়াশা বাবা মাকে কিছু করতে দেয়নি, প্রথম নতুন কিছু উপলব্ধি করতে চলেছে সে। মা বাবার হাসি মুখ কল্পনা করতেই ভেতরটা শীতল হয়ে এলো তার। মা বাবার জন্য নতুন পাঞ্জাবি শাড়ি কিনে অনেকক্ষণ আগেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে তিয়াশা। ইচ্ছে বাবা মাকে আজ নিজের টাকায় কেনা শাড়ি আর পাঞ্জাবি পরাবে, সুন্দর করে কয়েকটা ছবি তুলে নিজের কাছে রেখে দেবে। পরবর্তীতে অনেক দামি কিছু দিলেও আজকের মতো অনুভূতি সৃষ্টি হতে হবে না
তাই আজকেরটা ক্যামেরাবন্দি করে রাখতে চায় সে। সকালে চেম্বারে যাওয়ার সময় ভাবির সাথে টুকটাক কথা কাটাকাটি হয়েছিল আলোর, তাই সম্পর্কটা মোটামুটি ঠিক করতে কম দামের মধ্যে আলোর জন্য সুতির 3 পিস নিয়ে এসেছে সে। যে বাড়িতে থাকতে হচ্ছে সেখানে এমন প্রতিনিয়ত অশান্তি তার একদমই ভালো লাগে না। আলোর বিষয়টা এমন হয়েছে যে সে তিয়াশাকে একদমই সহ্য করতে পারে না। হয়তো তিয়াশা আজ বাড়ি ছাড়লে কালই সে বাড়িতে মিলাদ দেবে। অন্যদিকে তিয়াশার বাবা আক্কাস আলীর কয়েকদিন হলো প্রচণ্ড জ্বর, শরীর ব্যথায় বিছানা ছেড়ে উঠতেও পারে না। মিয়া ছেলের বউয়ের উঁচু গলা শুনতে শুনতে তিনি ক্লান্ত। যদিও তিয়াশা চেষ্টা করে নিজের রাগ নিয়ন্ত্রণ রাখার, কারণ তাকে এসব মানায় না। এভাবে ঝগড়া করে জোর জবরদস্তি করে তো আর একটা বাড়িতে থাকা যায় না, সম্ভব না। বাড়ির সামনে আসতেই বাড়ির ভেতর থেকে মায়ের কান্নাকাটির আওয়াজ পেল। এই সময় মায়ের এমন গলার আওয়াজ পেয়ে কিছু মুহূর্তের জন্য থেমে গেল তিয়াশা। তবে কি আলো আবার অশান্তি শুরু করলো? এ বাড়িতে এখন শুধু তিয়াশাকে কেন্দ্র করে অশান্তি হয়। তিয়াশার এসব আর ভালো লাগে না, দম বন্ধ হয়ে আসে। সময় সময় ভাবে সব ছেড়ে ছুড়ে অচেনা কোনো জায়গায় চলে যাবে, যেখানে কেউ তাকে সেভাবে চিনবে না, অতীত নিয়ে খোঁজাবে না, তাকে অসহ্যকর মনে হবে না। একটু শান্তি চাই তিয়াশা। কবে মিলবে কে জানে। সুখ শান্তি যে আজকাল ডুমুরের ফুল মনে হয় তিয়াশার কাছে। শুধুমাত্র পেটের বাচ্চাটার জন্য সব কিছু সহ্য করতে হচ্ছে তাকে। হাতে মা বাবা ভাবির জন্য উপহার নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করলো তিয়াশা। দূরে মায়ের রুমের দিকে কয়েকজন মহিলাকে দেখতে পেল সে। আজ বাড়ির পরিবেশ বেশি খারাপ হয়েছিল নাকি যে পাড়া থেকে মানুষ চলে এসেছে? কে নিয়ে ঝগড়া হলো আজ? প্রশ্ন জাগলো তিয়াশার মনে। মায়ের রুমের দিকে এগিয়ে গেল সে। দরজার সামনে আলো দাঁড়িয়ে আছে। তিয়াশাকে দেখা মাত্রই হাতের উল্টো পাশে চোখ মুছে বলে উঠল, এই যে রাক্ষসী চলে এসেছে। যবে থেকে এই বাড়িতে এসেছে তবে থেকে এই বাড়ির শান্তি বিদায় নিয়েছে। আর আজ তো আমার শ্বশুরই বিদায় নিল। এই মেয়েটা সারা বাড়ির মানুষকে চিন্তায় ফেলে নিজে উঠছে, আর এদিকে ওনার বাবা মরেছে, আর উনি শপিং করে রাত করে বাসায় ফিরছেন। আলোর কথায় পায়ের নিচ থেকে যেন জমিনে মাটি সরে গেল মুহূর্তের মধ্যে। হাতের শপিং ব্যাগগুলো ধপ করে মেঝেতে পড়ে গেল। মুখে অবাক ভয় আর কষ্ট মিশ্রিত চাহনি। আলোর দিকে অস্বাভাবিকভাবে চেয়ে বলে উঠল, বাবা বাবা মারা গেছে মানে? পাশে থেকে একজন বলে উঠল, তোর বাপের জ্বর আর শরীর খারাপ বেড়েছিল, সন্ধ্যার আগে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার জানায় ডেঙ্গু হয়েছে। চিকিৎসা শুরুর আগেই মরে গেল বেচারা। পুরো শরীর যেন কেঁপে উঠল তিয়াশার। শরীরের ভার সহ্য করতে না পেরে পিছিয়ে গেল 2 কদম। কেঁদে উঠে বলল, তোমরা জানাওনি কেন আমাকে? আমার বাবা কই? আপনাকে জানানোর চেষ্টা করা হয়নি? আপনার তো ফোন বন্ধ করে চাকরি করতে হয়। তিয়াশার খেয়াল হলো ফোনটা তখন থেকেই আচমকা পড়ে বন্ধ হয়ে গিয়েছিল। এরপর আর অন করতে পারেনি সে। এই সময় এসব নিয়ে আলোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না তার। ছুটে গেল সে মায়ের কাছে। মাকে জড়িয়ে ধরে চিৎকার করে ইচ্ছে মতো কাঁদল সে। এই অসময়ে বাবার হাতটা যে খুব করে মাথার উপর থাকতে হতো। বাবাদের সাহস প্রয়োজন হতো। বাবা কেন মেয়েকে পরিস্থিতিতে ফেলে পালিয়ে গেল? বিভিন্ন কথা বলে বিলাপ করে কাঁদতে থাকলো তিয়াশা। কিছুক্ষণের মধ্যে বাড়ি ভর্তি হয়ে গেল মানুষ দিয়ে। প্রতিবেশী সহ কাছের পিঠের আত্মীয় স্বজন এসে উপস্থিত হয়েছে। হাসপাতাল থেকে আক্কাস আলীর মৃতদেহ আনা হলো। বাবাকে আনা হয়েছে শুনে সব ছেড়ে ছুড়ে বাবাকে গাড়ি থেকে নামিয়ে রাখা বাড়ির সামনে ঘরে দৌড়ে গেল তিয়াশা। অঝরে কাঁদতে থাকলো সে। তিয়াশা জোরে চিৎকার করে বলে উঠল, বাবা, এমন পরিস্থিতিতে আপনি আমাকে ফেলে আগে আগে কেন চলে গেলেন? এখন যে আপনাকে আমার বড্ড প্রয়োজন ছিল। আপনার ভরসার হাতটা আমার মাথার ওপর থাকতে হতো। এখন তো এই সমাজ আর সমাজের মানুষ আমাকে চিল শকুনের মতো খুবলে খুবলে খাবে। বাবা, আমি তো একটু ভালোভাবে বাঁচতে চাচ্ছিলাম, সেটা যে এখন আরও কয়েক গুণ কঠিন হয়ে গেল। বাবা, আপনি কেন চলে গেলেন? আল্লাহকে বলতে পারলেন না আপনার মেয়েটা বড্ড একা আর অসহায়? আপনার মেয়ের যে আপনাকে খুব করে প্রয়োজন ছিল বাবা। পাশে থাকা মহিলাগুলো তিয়াশাকে টেনে দূরে নিয়ে এলো। তাকে বোঝালো এই সময় নিজের এত ভেঙে পড়লে চলবে না। মাকে তো তাকে সামলাতে হবে। তার মা যে জীবনের সবচেয়ে বড় সম্পদ হারালো। একটা নারীর জীবনে স্বামীর চেয়ে আপন কেউ হয় না। কুলসুম বেগম আছে সবচেয়ে আপন মানুষটাকে খোয়ালো। কুলসুম বেগম বাড়ির এক কোণে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। পাশে বাবার খাটিয়ার দিকে এক পলক চেয়ে আছে তিয়াশা। বাড়ির মেয়ের মাথাটা তার কাঁধে রাখা। আজ মায়ের ভারটা সহ্য করতে পারছে না তিয়াশা। বাবার খাটিয়ার দিকে চেয়ে শব্দহীনভাবে অঝরে কেঁদেই চলছে। রাত অনেক হতে চলল। সাদ্দাম সহ বড়রা সিদ্ধান্ত নিয়েছে রাত 11:30টার মধ্যে কবরস্থ করার। সেই হিসেবে আক্কাস আলী মৃতদেহ বাড়ি আনার পরে গোসল করানো সহ অন্যান্য কাজগুলো করে নেওয়া হয়েছে। কবর খননও প্রায় শেষ। সব কিছুর ব্যবস্থা করা হয়েছে।
এখন শুধু সময় মতো কবরস্থানে নিয়ে যেতে হবে। আজ তিয়াশার বাবার মৃত্যুর খবর শুনে শরৎ এবং তার বাবাও এসেছে। প্রথম থেকে বিভিন্ন প্রয়োজনে নিজেদের সম্পৃক্ত করেছে। শরৎ কাজের ফাঁকে এবং ওর সাথে কথা বলার মাঝে মাঝে দূরে বসে থাকা তিয়াশাকে বারবার দেখছে। টানা কতগুলো দিন সেই মানুষটাকে দেখে না, ছোঁয় না, ভালোবেসে বুকে জড়িয়ে দেয় না। শরতের অন্যান্য পুরুষের মতো স্ত্রীর রাগ অভিমান কমানোর অভ্যেস নেই। বিয়ের 3-3.5 বছরে তাদের অগণিতবার ঝগড়া হয়েছে। শরতের কোনো উপহার দিয়ে রাগ ভাঙানোর অভ্যাস না থাকলেও মজার কথা বলে তিয়াশাকে হাসিয়ে ফেলতো। তিয়াশা কখনো দীর্ঘ সময় শরতের উপর রাগ করে থাকতে পারতো না। তাদের রাগারাগি কখনো দীর্ঘ সময় ধরে চলেনি, কিন্তু শরতের ব্যবহার কখনো কখনো ভিন্নতা দেখা দিয়েছে। শরৎ কোনো কারণে রাগ করলে তিয়াশা নিজে থেকে রাগ ভাঙিয়েছে, কিন্তু তিয়াশা রাগ করলে শরৎ উল্টো রাগ করে বসে থেকেছে। খারাপ সময়গুলো বেশিক্ষণ না থাকলেও সেটা তিয়াশাকে আঘাত করেছে অনেক। এই খারাপ গুণ ছাড়া আর জীবনকে সিরিয়াসলি না নেওয়া ছাড়া শরৎ তিয়াশার জন্য আস্ত একটা ভালোবাসা। নিজের সব রকম খারাপ সময়কে শরৎ সে পাশে পেয়েছে। কোনো কিছু করতে চাইলে শরতের দিকে থেকে কোনো বাধা আসেনি। শরৎ তাকে এত ভালোবাসা দিয়েছে, যার কারণে তিয়াশা শরতের দিকে দূরত্ব বাড়ালেও সম্পর্ক ভেঙে অন্য কারোর সাথে নিজেকে জড়ানোর কথা চিন্তা করতে পারে না। তিয়াশার বাবাকে কবরস্থ করে শরতের বাবা কবরস্থান থেকে নিজের বাড়ি ফিরেছেন। তিনি একবার তিয়াশার সাথে কথা বলেছিলেন, টুকটাক খবর নেওয়া যাকে বলে। আশেপাশে অনেক মানুষ থাকায় সেরকম করে কোনো কথা বলতে পারেনি। শরৎ সাদ্দামের সাথে তিয়াশাদের বাড়িতেই ফিরেছেন। তিয়াশা মায়ের সাথে মায়ের রুমেই অবস্থান করছিল। বাবার জন্য কেনা পাঞ্জাবিটা শক্ত করে বুকে চেপে ধরে আছে। বাবার জন্য শখ করে কেনা পাঞ্জাবিটা পরা তো দূরের কথা, বাবা ছুঁয়েও দেখল না। এই আফসোস তিয়াশার কবে পড়াবে? নিজের উপার্জনে কেনা পাঞ্জাবিতে বাবাকে একবার দেখে চক্ষু শীতল করা ভাগ্য তার হলো না। পাঞ্জাবি পরে বাবা খুশিতে তার সামনে এসে বলল না, দেখ মা, পাঞ্জাবিটা কত সুন্দর। সৎ ফ্রেশ হয়ে ইতস্তত মন নিয়ে তিয়াশার সামনে উপস্থিত হলো। বাড়ি এখন প্রায় ফাঁকা, সবাই নিজ নিজ বাড়িতে ফিরে গিয়েছে। দরজায় শরৎকে দেখে মাথা নিচু করে বসে রইল তিয়াশা। শরৎ ইতস্ততভাবে বাহিরে থেকেই শুধালো, টিয়া একটু আসবে, কথা ছিল। সংসার স্বামী ছেড়ে চলে আসার দীর্ঘ একটা সময় পর তিয়াশা আবারও মুখোমুখি হয়েছে শরতের। দুজন সামনাসামনি দাঁড়িয়ে আছে। শরৎ নিশ্চুপ, শুধু কিছুক্ষণ পরপর তিয়াশাকে দেখছে সে। তিয়াশা মাথা নিচু করে একভাবে দাঁড়িয়ে আছে। শরৎ কথা বলার জন্য ডেকেছে বলেই সে এসেছে। তার যেন কিছুই বলার নেই, তাই সে অপেক্ষায় আছে শরৎ কখন কিছু বলবে। অতঃপর নীরবতা ভাঙল। শরৎ শান্ত স্বরে বলল, অভিমান কমেনি? তিয়াশা মাথা তুলে চাইল, আহত দৃষ্টিতে চেয়ে বলল, অভিমান? কিসের অভিমান? কে ভাঙলো অভিমান? শরৎ কিছুটা এগিয়ে এলো তিয়াশার দিকে, বিবশ মুখে বলল, তোমার এবার বাড়ি ফেরা উচিত। অনেক তো একে অপরকে ছেড়ে থাকা হলো, এখন অন্তত সব কিছুর সমাপ্তি ঘটানো উচিত। সমাপ্তি ঘটে গেছে শরৎ, আর কিছু বাকি নেই। মানে আমি আর একই ভুল করতে চাই না। আমার সহ্যের সীমা পেরিয়ে গেছে। আমি তোমার কাছে আর ফিরতে চাইছি না। অতি বিস্ময়ের সাথে শরৎ শুধালো, ফিরতে চাইছো না মানে তুমি সম্পর্ক শেষ করতে চাইছো? যদি বলি হ্যাঁ। শরৎ পকেট থেকে একটা সাদা কাগজ বের করলো, তিয়াশার দিয়ে বাড়িয়ে দিয়ে বলল, এটা কি তাহলে? তিয়াশা কাগজের ভাঁজ করলো। ভেতরে কয়েকটা লাইন লেখা, হাতে লেখা চিনতে পারলো সে, তারই লেখা। সেদিন বাড়ি থেকে চলে আসার সময় শরতের উদ্দেশ্যে কয়েকটা লাইন লিখে দরজার নিচতে ভেতরে রেখে দিয়ে এসেছিল সে। বিড়বিড় করে লেখাগুলো পড়ার চেষ্টাও করলো সে। শরৎ আমাকে বাধ্য করলে তোমাকে ছেড়ে যেতে। আমাকে একটুখানি ভালো তুমি রাখতেই পারতে। কতটা ভালোবাসলে একটা মেয়ে নিজের শখ আহ্লাদ ভুলে অভাবকে সঙ্গী করে ভালোবাসার মানুষের সাথে থাকে, সেটা নিশ্চয়ই তোমাকে আর বোঝাতে হবে না। তুমি যদি আমাকে ছাড়া ভালো থাকো তবে তাই হোক, তুমি অন্যভাবে অন্য কাউকে নিয়ে ভালো থাকো, কিন্তু আমাকে ডিভোর্সের কাগজ পাঠিও না। আমার জীবনে আমি আর কোনোদিন অন্য পুরুষকে জায়গা দিতে পারবো না। আমার নামের সাথে সারা জীবন তোমার নামটা অন্তত জুড়ে থাকুক। সম্পর্ক ভালোবাসা না হয় নাই থাকলো, আমি জানি তোমার মতো করে আমাকে আর কেউ ভালোবাসতে পারবে না, তাই আমার আর কাউকে চাইও না। এটার জের ধরে আমাকে নিতে এসেছো। তোমাকে দেখে আমার এখন এটা বলতে একটুও দ্বিধা নেই যে এটা আমার অতীত, এটা আমার নির্বুদ্ধিতা। শরৎ ভ্রু কুঁচকে শুধালো, এগুলো মিথ্যে বলছো? এখন সেটাই দাঁড়ায়। আমি যেমন বেশি বেতনের জব করছি না বলে তুমি নিজেকে
ভালো রাখতে চলে এসেছো, সেরকম তোমার উপর আমারও অভিমান হতে পারে। এটা কেন বোঝনি? কখন আমাদের ঝগড়া হলে তুমি নিজেই সব ঠিক করে নিতে, আর এবার নিজেই সব ছেড়ে ছুড়ে চলে এলে। তুমি ভালো করে জানো আমি রাগ ভাঙাতে পারি না। এতদিন তো এভাবেই মানিয়ে নিয়ে চলেছো, এখন কেন এমন করছো? এই সময়গুলো আমার কেমন কেটেছে জানো তুমি? আমার ভেতরে এমন ইগো তৈরি হয়েছে যে আমি তোমাকে ছাড়া মরে যাচ্ছি, কিন্তু আমার ইগো তোমাকে কাছে টানতে দিচ্ছে না। আমি নিয়ম করে প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে থাকি তোমাকে দেখার জন্য, অথচ কাছে এসে অধিকার দেখিয়ে বলতে পারি না অনেক হয়েছে, এবার বাড়ি ফিরে চলো। তোমাকে ছাড়া আমার আর চলছে না। তুমি আবার আগের মতো আমাকে ভালোবাসো, আমি প্রমিস করছি তোমাকে এবার থেকে ভালো রাখার দায়িত্ব নেব। শরতের গলা যেন এবার ভেঙে এলো। মাথা নিচু করে ফের বলল, তিয়া, তুমি তো বলতে তুমি ছাড়া আমাকে আর কেউ ভালোবাসতে পারবে না, ভালো রাখতে পারবে না। তুমি ছাড়া আমার কেউ নেই, তাহলে তুমি কেন আমাকে একা করে দিতে চাইছো? তুমি প্লিজ আমার সাথে ফিরে চলো। আমি জানি আমি ভুল করেছি, শেষবারের মতো আমাকে মাফ করে দাও প্লিজ। বিশ্বাস করো আমি ভালো জব করব। তিয়াশা চোখ গাল মুছে নরম গলায় বলল, তুমি যদি আমাকে ফিরিয়ে নেওয়ার কথা ভাবতে, আমাকে ভালোবাসতে, তাহলে আজ এসে বলতে না যে তুমি জব করবে। আমি চলে যাওয়ার পর বেশ কিছু সময় চলে গিয়েছে, এতদিনেই নিজের কোনো ব্যবস্থা নিজে করে নিতে, শখের বাইক বিক্রি করতে হতো না। শরৎ আমতা আমতা করে বলল, ও, ওটা তো আমি তোমার উপর রাগ করে বিক্রি করে দিয়েছি। আমার সত্যি অনেক ভুল হয়ে গেছে তিয়া। তিয়াশা হাসল, পরক্ষণে করুণ দৃষ্টিতে চেয়ে বলল, আমার উপর রাগ করে বাইকটা বিক্রি করে দিলে, অথচ আমাদের বাবু হলে তাকে সামনে বসিয়ে আমাদের কত জায়গায় বেড়ানোর প্ল্যান ছিল। আর সবচেয়ে বড় কথা, আমি তোমার কুড়েমি আর অতিরিক্ত রাগের কারণেই ছেড়ে এসেছি। তোমার যখন রাগ হয় তখন আমি তোমাকে চিনতে পারি না শরৎ। তোমার সামনে গলার আওয়াজ বের হতে চায় না আমার। আমি তোমাকে ভীষণ ভয় পাই। এখন রাগে তোমাকে ছেড়ে আসার সময় আমাকে আটকে রাখার প্রয়োজন মনে করনি। বাইক বিক্রি করেছো, আর পরবর্তীতে বাড়িবার টাকা শেষ করবে না তার কি গ্যারান্টি আছে? আমি চলে এসেছি শরৎ, আবার সেই অনিশ্চয়তার মধ্যে ফিরে যেতে চাই না। একদম বাতিলের খাতায় ফেলে দিচ্ছ তাহলে আমায়? অন্য কারোর সাথে ভালো থাকতে পারবে আমাকে ভুলে? তিয়াশা দীর্ঘশ্বাস ফেলল, গলা খাদে নামিয়ে বলল, এতদিন ভাবতাম তুমি আমাকে এত ভালোবেসেছো যার দরুন আমি অন্য কোনো পুরুষকে হৃদয়ে স্থান দিতে পারবো না। তবে আজ মনে হচ্ছে তোমার দেওয়া ভালোবাসা নামক আতঙ্কে আমি এতই জর্জরিত যে অন্য কোনো পুরুষকে ভালোবাসার সাহস আমি করতে পারবো না। হাসল শরৎ, চাপা গলায় বলল, বড় মা সব সময় বলতো আমার স্বভাব খারাপ, এমন থাকলে আমি কাউকে নিজের করে রাখতে পারবো না। কেউ আমার এই আচরণে পাশে সারা জীবন থাকবে না। তবুও আমি নিজেকে বদলাতে পারিনি। আজ বড় মার কথা সত্যি হতে চলেছে। আমার ভালোবাসার মানুষ আমাকে আজ ছাড়তে প্রস্তুত। সে আমাকে আর ভালোবাসে না। তিয়াশা কিছুক্ষণ চুপ রইল। শরৎ নিজেও চুপ, তবে নজর তিয়াশার উপর। মানুষটার অনেক পরিবর্তন হয়েছে। শরীরের ওজন বেড়েছে, পেটে তাদের সন্তানের উপস্থিতি জানান দিচ্ছে। তিয়াশার মাঝে কেমন মা মা ভাবও চলে এসেছে। পরনে পোশাকের পরিবর্তন হয়েছে। মানুষটাকে একবার জড়িয়ে ধরতে বড্ড ইচ্ছে করছে শরতের। প্রয়োজনে তার পা ধরে মাফ চেয়ে হলেও তাকে নিজের কাছে ফিরে নিয়ে যেতে মনটা আনচান করছে। বলতে ইচ্ছা করছে, তিয়া ফিরে চলো। এক বুকে অনেকদিন তুমি মাথা রেখে ঘুমাও না, অনেক অনেক গল্প করো না। আমি বাড়িতে গেলে কেউ দরজা খুলে মুচকি হাসে না। আমি 3 বছর ভুল করার শাস্তি 3 মাসে পেয়ে গেছি। তোমাকে ছাড়া আমার যে আর সত্যি চলছে না। তুমি যেমন আমাকে ছাড়া থাকতে পারতে না, এখন আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। কিছু বলতে পারলো না শরৎ। পূর্বের মতোই মৌন রইল সে। তিয়াশা রুষ্টভাবে বলল, আমি বুঝি না, যেই তুমি ঢাকায় পড়াশোনাকালীন নাকি কোনোদিন বাবার থেকে টাকা নিয়ে দিনে 20-30 এমনকি 40,000 টাকা খরচ করতে, আর সেই তুমি 4,000 টাকায় কিভাবে চলতে পারো? তুমি তো আমার পরিবর্তন চেয়েছিলে। এই পরিবর্তন অন্তত তোমার না হতো, তাহলে হয়তো টাকা খরচ করার জন্য হলেও অনেক অনেক টাকা উপার্জন করার ইচ্ছে শক্তি তোমার মাঝে আসতো, আর আমিও একটু ভালো থাকতাম। তোমার বাবার যখন জব ছিল, মাসে মোটা অঙ্কের টাকা আসতো,
তখন তুমি পড়াশোনা করতে আর ইচ্ছা মতো উড়াতে। এখন তোমার বাবা রিটায়ার্ড পার্সন, তুমি নিজেও বিয়ে করেছো, তোমার কাছে সংসারের দায়িত্ব ছিল, 3টা বছর পেরিয়েছিলে ভালোবাসা প্রমাণ করার, সেটা তুমি পারোনি। তুমি আমাকে 2-3 মাস আগেও ভুলিয়ে ভালিয়ে তোমার কাছে নিয়ে যেতে পারতে, বলতে পারতে তুমি এখন থেকে চেষ্টা করবে, তুমি সেটা করোনি। এই সময়টা তিয়াশা নামের মেয়েটার অনেক পরিবর্তন হয়েছে। সে এখন ভালোবাসা নয়, ভালো থাকতে চায়। মেয়েটা বড্ড স্বার্থপর হয়েছে। এখন সে শুধু নিজের অনাগত সন্তান আর ক্যারিয়ার নিয়ে ভাবে। তার এখন অনেক টাকার প্রয়োজন, ঠিক তত টাকা যত টাকা হলে নারী হয়েও কারোর উপর নির্ভর করতে হবে না। যখন যে খাবার দেখব সেটা এক তরিতে নিজের খাবার করে সামনে আনতে পারবো। যখন যে পোশাক পছন্দ হবে এক নিমেষেই সেটা গায়ে তুলতে পারবো। আমার মনে হয় তুমি সেটা আমাকে দিতে পারবে না। আমি নিজেই নিজের দায়িত্ব নিয়েছি, নিজেকে ভালো রাখবো, তোমাকে ছাড়া ভালো থাকবো। তিয়াশার সেই নরম মনটার আর নেই। সে বুঝে গেছে যে পুরুষ তাকে ছাড়া 2-3 মাসের বেশি থাকতে পেরেছে, সেই পুরুষ তাকে ছাড়া সারা জীবন থাকতে পারবে। তাছাড়া তুমি আমাকে কোনো দিন এক মুহূর্তের জন্য বোঝাওনি যে তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না। আমি সবসময় বলেছি, বুঝিয়েছি, তুমি কানে তুলোনি। এখন আমি সত্যিই তোমাকে ছাড়া ভালো আছি। আমার দুশ্চিন্তায় দিন রাত পার করতে হয় না। শরৎ বিস্মিত চোখে তিয়াশার দিকে তাকালো। এই কয়েকদিনে একটা মানুষ ভালোবাসা ভুলে দুনিয়া এত বেশি চিনে গেল। যার কথা না ভেবে এক মুহূর্তেও চলতো না, তাকে বাতিলের খাতায় ছুঁড়ে ফেলে নিজেকে নিয়ে এত বিভোর হয়ে গেল। সেই বিস্ময়ের সাথেই শুধালো, তবে কি তুমি এখন ডিভোর্স চাইছো? আমি আসলে আমাকে আর আমার সন্তানের ভালো থাকা ছাড়া কিছুই চাই না। আমি চাই না আমার মতো আমার সন্তান, সে ছেলে হোক বা মেয়ে হোক, সে আমার মতো অভাব বুঝুক, অভাবে বড় হোক। আমি চাই তার সব শখ আহ্লাদ পূরণ করতে, যেটা তোমার সাথে থাকাকালীন হয়তো সম্ভব না। আমি তোমার মাঝে আমাদের ভালো রাখার সেই জিদটা দেখিনি, দেখছিও না। আমি আবার একই সমুদ্রে ডুবে মরতে চাই না। আমি এবার বাঁচার মতো বাঁচতে চাই। টিয়া, ভেবে দেখো একটু, তোমার বাবাও এখন আর বেঁচে নেই। তার সুযোগ নিতে এসেছো? কি ভেবেছিলে বাবা মারা গেছে, মাথার উপরের ছায়াটা সরে গেছে, আর এখন তুমি বললেই তোমার সাথে আবার সেই দমবন্ধকর পরিবেশে ফিরে যাব? সরি শরৎ, আমি চাই তুমি নিজের পরিবর্তন করো। তুমিও বোঝো, কাউকে ভালোবাসলে তাকে ভালো রাখার দায়িত্ব আগে নিতে হয়। আমার তো এখন ইচ্ছে করে জনে জনে বলতে যে বেকার ছেলের সাথে কেউ মেয়ে বিয়ে দেবেন না। সব মেয়েকে বলতে ইচ্ছে করে, প্রেমিক তোমাকে ভালো রাখার দায়িত্ব নিতে না জানা অবধি তাকে বিয়ে করো না। অলস ছেলের থেকে 100 হাত দূরে থাকবে, এরা তোমার জীবন শেষ করে দিবে। তুমি তোমার জন্য এবার বাঁচতে শেখো শরৎ। আমি যেমন শিখেছি, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। এটা যেমন সত্যি সেরকম এটাও সত্যি, আমি ভালোবাসতে চাই। আমি আমাকেও ভালোবাসি। যদি আমাদের দুজনের একসাথে থাকা লেখা থাকে তবে হয়তো কখনো আমরা এক হব। তবে এখন আমি ফিরবো না আমি। শরৎ আর কিছু বলার সাহস পেল না। গোটা কয়েকদিনের মধ্যে এত পরিবর্তন হওয়া তিশার দিকে নীরব চোখে শুধু চেয়ে রইল। এদিকে তিয়াশা বাবা মারা যাওয়ার পর মাকে সামলাতে, সংসারটা সামলাতে কয়েকদিন ছুটে নিয়েছে কাজ থেকে, নিজের জায়গায় বসিয়ে দিয়েছে অন্য কাউকে। মা একদম নিশ্চুপ, শান্ত নদীর মতো থাকছে সবসময়। এক পলকে আকাশ আলে চেয়ারের দিকে চেয়ে থাকে আর কিছুক্ষণ পরপর কেঁদে ওঠে। তিয়াশার নিজেরও শরীরটা ভালো যাচ্ছে না, নড়াচড়ার প্রচণ্ড সমস্যা হচ্ছে ইদানিং। 5 মিনিট একটানা হাঁটতেও পারে না, শরীর অতিরিক্ত দুর্বলের কারণে। এদিকে আলোর ব্যবহার দিনকে দিন খারাপ হচ্ছে। তিয়াশা বেশ বুঝতে পারছে তার এই বাড়িতে থাকার আয়ু শেষ হতে চলেছে। সকালে তিয়াশা নামাজ শেষ করে বসে বসে দোয়ারে দূর পাঠ করছিল। আলো এসে জানলেও তার শরীরটা ভালো লাগছে না। আজকের নাস্তাটা যেন কুলসুম বেগম অথবা তিয়াশা নিজে বানায়। তিয়াশা কোনো কথা বলল না। সে সবসময় চেষ্টা করে সংসারে টুকিটাকি কাজ করার। যতই নিজের বাবার বাড়ি হোক, সংসার তো তার ভাইয়ের। এখানে শুয়ে বসে তো আর খাওয়া যাবে না, উচিতও হবে না। আলো চলে যেতে তিয়াশা পেছনে ফিরে মায়ের দিকে তাকালো। রাত থেকে কুলসুম বেগমের গায়ে জ্বর, শরীরের তাপমাত্রা অনেক বেশি। এক রাতে শরীর যেন অতিরিক্ত দুর্বল হয়ে পড়েছে। মাকে না ডেকে উঠে দাঁড়ালো সে। ধীর পায়ে চলে গেল রান্নাঘরের দিকে। 8টার মধ্যে একা হাতে রুটি, ডিম ভাজি আর আলু ভাজি নাস্তার জন্য তৈরি করে ফেললো। একা হাতে সব কিছু করা একটু বেশি সময় লাগলো তার। খাবার টেবিলে সব কিছু গুছিয়ে রেখে নিজের রুমে গিয়ে একটু পিঠ টান করার কথা ভাবলো সে। অনেকক্ষণ দাঁড়িয়ে রান্না করা খুব খারাপ লাগছে তার।
নিজের রুমের দিকে পা বাড়াতেই পেছন থেকে আলোর গলা পেল। এই নাস্তা বানাতে এত সময় লাগলো? এতদিন সংসারটা করেছিলে কিভাবে? শরতের ধৈর্য আছে বলতে হয়। তিয়াশা দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপরে পিছনে ফিরে বলল, আপনার ঠিক কি ক্ষতি আমি করেছি বলেন তো ভাবি? না মানে আপনার ভাগের কিছু কেড়ে নিয়েছি আমি? এত চক্ষুশূল কেন আমি আপনার? ব্রু কুচকে বলল আলো। তিয়াশার কাছ থেকে এমন জবাব সে মোটেও আশা করেনি। ভেবেছিল অন্যান্য দিনের মতোই চুপচাপ এড়িয়ে যাবে তাকে। আজ তার ভিন্নতা দেখে গা যেন জ্বলে উঠল তার। আমার সংসারে খাচ্ছ, থাকছো, আর আমার মুখের উপর কথা বলছো। সেই সকালে বলেছি নাস্তা করতে, সামান্য এই নাস্তা বানাতে দুপুর হয়ে গেছে, আর সেটাও আমি বলতে পারবো না। সত্যি কথা বললেই গায়ে লাগে, তাই না? আলোর চেঁচামেচিতে সাদ্দাম এবং কুলসুম বেগম বেরিয়ে এলো নিজ নিজ রুম থেকে। সাদ্দাম জানতে চাইল, কি হয়েছে এখানে? তোমার বোনের মুখে বুলি ফুটেছে। এরকম ব্যবহারই তো হয়তো শরতের সাথেও করতো। এই কারণেই শরৎ ওকে ভালো রাখার জন্য চাকরি বাকরি করে নাই। যে মেয়ের ব্যবহার এমন, তার সাথে কে থাকতে চাইবে? শরৎকে বলো ওকে নিয়ে যেতে, বা তোমার বোনকে বলো নিজের ব্যবস্থা নিজে করে নিতে। একই বাড়িতে ওর সাথে আমি কিছুতেই থাকতে পারবো না। তোমার বোন এই বাড়িতে থাকবে, নয়তো আমি। অশান্তিতে আমি কিছুতেই থাকবো না, বলে দিলাম। সাদ্দাম আলোর কথায় তিয়াশার দিকে চাইলেও শুধালো। কি হয়েছে বলবো তো? তিয়াশা ভাইয়ের মুখের দিকে চেয়ে তার সংসারের কথা ভেবে বলে উঠল, তোর এইসবে আসতে হবে না, এগুলো বাড়ির ভেতরকার ব্যাপার। আমার ভুল হয়েছে, ভুল বলেছি তাই ভাবি রাগ করেছে। সব ঠিক হয়ে যাবে, তুই এইসব নিয়ে এত ভাবিস না। কুলসুম বেগম দেয়ালে হাত রেখে দাঁড়িয়ে আছে। ঘুমে যেন চোখ জড়িয়ে আসছে তার। কারো কথা যেন ঠিকমতো বুঝতে পারছে না তিনি, শুধু মুখের দিকে চুপচাপ তাকিয়ে আছে। সাদ্দাম আলোকে উদ্দেশ্য করে বলল, আমি অন্ধ বা বয়রা নয়, আমি চোখে দেখি, কানেও শুনি। আমার বোন শখ এখানে এসে পড়ে রয়নি, বিপদে এখনো সে। আমি তার বড় ভাই, বাবা চলে গেছে, এখন আমি ওর অভিভাবক। আমার বোনে এখন একটা বয়স সময় কাটাচ্ছে। এই সময় আমার মা নিজে তোমাকে কাজ করতে দেয়নি, আর তুমি তো তার মেয়েকে দিয়ে কাজ করাতে উঠে পড়ে রেখেছো। এই অবস্থায় বাড়িতে ছেড়ে চলে যেতে বলছো? তুমি আসলে কি? ওকে এইভাবে হস্তান্তর করার, বাড়ি থেকে বের করার দেওয়া তুমি কি? তুমি কি এখন তোমার এই ঘর ভাঙনি বোনের সামনে আমাকে অপমান করবে? মাইন্ড ইয়ার ল্যাঙ্গুয়েজ। আলু, তুমি আমার বোনকে অপমান করে কথা বলবে? তার তার সামনে আমি তোমাকে অপমান করতে কেন পারবো না? তুমি আমার মা বোনকে ভালোবাসো, আমি তোমার মাথায় করে রাখবো। তুমি যেটা করো না, আমি বুঝতে পেরেছি। তিয়াশার সাথে তোমার সমস্যাটা কি? এই যেগুলো করছো, এর ফল খুব একটা সুখকর হবে না। সাদ্দাম প্রস্থান করতে তিয়াশা বলে উঠল, কিছু কিছু মানুষকে শুধু এটা বলতে ইচ্ছে হয় যে আমার সাথে যা করতেছেন সেসব আপনার সাথেও হোক। তুমি কি আমাকে অভিশাপ দিচ্ছ? ঠাটিয়ে দুটো দিলে অভিশাপ বেরিয়ে যাবে। তিয়াশা এবার চোখ বড় করে মুখ শক্ত করে বলে উঠল, বাবার বাড়িতে আছি, ভাইয়ের বাড়িতে না, যে আপনার সংসারের শান্তি দেখতে গিয়ে আপনি যা বলবেন, আমার সাথে যা করবেন সব মেনে নিয়ে চুপ করে থাকবো। আপনার যেহেতু শান্তিতে থাকার ইচ্ছে নেই, সেহেতু আমারও রাখার ইচ্ছে নেই। এরপর থেকে কথা বললে ভেবেচিন্তে কথা বলতে আসবেন। আপনি কে? আপনার সাথে কি ভেবেচিন্তে বলতে হবে? ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো একদম। যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যাও। জ্ঞানী লোকের সাথে কথা বলা যায়, কোনো গর্ধবের সাথে না। কথাটা বিড়বিড় করে বলে তিয়াশা প্রস্থান করলো। সে জানে এখানে কথা বাড়ালে আলো আরো বেশি করে সুযোগ পেয়ে যাবে অশান্তি করার, যা তিয়াশা চায় না। এমনিতে তো মানসিক অশান্তি তার কম নেই। কুসুম নিজেই ধীরে পায়ে নিজের ঘরের দিকে রওনা দিলেন। পৌঁছানোর আগেই কানে এলো, আলো সাদ্দামকে বলছে, তোমার বোন এ বাড়িতে থাকলে আমি থাকবো না। প্রয়োজনে বাপের বাড়ি গিয়ে থাকবো, নয়তো সংসার আলাদা করো। আমি তোমার মা আর বোনকে 3 বেলা রেঁধে বেড়ে খাওয়াতে পারবো না। বিয়ে করে বউ এনেছো, কাজের মানুষ আনোনি। তাছাড়া তোমার বোন চাকরি করে, 1 টাকাও কি সংসারে দেয় যে আমি তাকে মাথায় করে রাখবো? পারবো না আমি এসব। আমার হারানোর আর কিছু নাই। যাকে জীবনের মানে জেনেছিলাম তাকে আমি আজ অবহেলায় হারিয়ে ফেলেছি। সত্যি তো তাকে আমি বিয়ের এতগুলো বছরে কি দিতে পেরেছি? সে কখনো জিদ করে অন্যান্য মেয়েদের মতো কিছু চাইনি আমার কাছে, কখনোই চাইনি। তাই বলে আমিও সেটাই অভ্যস্ত হয়ে গেলাম। নিজে থেকে তাকে ভালো রাখার চেষ্টা করলাম না। অন্যদের বউ তো মাসে নিজের রূপচর্চার পোশাকের পিছনে 20-30 হাজার টাকা খরচ করে, আর আমি
সেখানে 4-5 হাজার টাকায় সংসার চালাচ্ছিলাম। কি কাপুরুষ আমি। মামির কাছে কথাগুলো বলে মাথায় নিচু করে বসে রইল শরৎ। আছে নানা বাড়ি গিয়েছে জমি বিক্রি করে টাকা আনতে। মা মারা যাওয়ার পরও মায়ের বেশ কিছু অংশ পেয়েছে সে, সেটাই বিক্রি করে 8,50,000 টাকার মতো পেয়েছে সে। আরও কিছু মাঠের জমি পড়ে আছে, কাগজে কিছু সমস্যা থাকে, সেটা বিক্রি করা সম্ভব হয়নি। যেটুকু বিক্রি করতে পড়েছিল সেটুকুই আজ রেজিস্ট্রি হয়েছে। নিজের মামাই জমি কিনে নিয়েছে ভাগ্নের কাছ থেকে। শরতের কথার পরিপ্রেক্ষিতে তার মামি আনোয়ারা বেগম বলে উঠল, মেয়েটা কয়েকবার এসেছিল, তাতেই বুঝেছিলাম কত সংসারী আর গুণবতী মেয়ে সে। ঠান্ডা স্বভাবের, সব বিষয়ে তোমার ওপর নির্ভর করতে চাইতো। সামান্য সেদিন তোমার আবু যখন তাকে দেখে বকশিস দিয়েছিল, আমি খেয়াল করেছিলাম তুমি ইশারায় অনুমতি দিয়েছিলে। তারপর মেয়েটা সেই বকশিস নিয়েছিল। যে কয়েকবার এসেছিল আমার হাতে হাতে রান্নাবান্না কত সাহায্য করেছে। কথাবার্তায় মায়া আছে। এমন একটা মেয়েকে তুমি হারিয়ে যেতে দিও না। তোমার কিন্তু এই দুনিয়ায় আপন বলতে সে ছাড়া কেউ নেই। নিজের ভালো একটু বোঝো। বাবা বলো, মামা বলো, 2-1 দিন তাদের পাবে, কিন্তু এই স্ত্রী কিন্তু আজীবনের সাথে। মেয়েটার বাচ্চা পেটে, ওই সময়ে তোমাকে তার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, অথচ তুমি বড় একটা ভুল করে বসে আছো। সে কিন্তু তোমার সাথেই ভালো থাকতে চেয়েছে, তোমাকে ছেড়ে অন্য কারোর সাথে না। মেয়েদের কিন্তু অপশনের অভাব হয় না। বেকার ছেলেকে ভালোবেসে বিয়ে করেছে বলে তুমি তাকে এভাবে শাস্তি দিতে সারা জীবন বেকার আর অলস থেকে যাবে। তোমারও ইচ্ছা করে না তোমার ছোটো মা বোন যেমন পোশাক পরে তোমার বউও তেমন পরুক? তোমার ছোটো মা বোন যেমন গহনা পরে, খাওয়া দাওয়া করে, সেরকম তোমার বউ করুক। বউকে ভালো রাখতে না পারলে কেমন স্বামী হলে বলো তো? আসল কথা হচ্ছে তুমি ছোট থেকে সবার বেশি বেশি ভালোবাসার মানুষ হয়েছো। অভাব কি, পরিশ্রম কি, টাকা কিভাবে উপার্জন করতে হয়, কাউকে কিভাবে ভালো রাখতে হয়, দায়িত্ব নিতে হয়, এসব তুমি জানো না। এখন সংসারের বাইরে নিজের হাত খরচের টাকা লাগে, তখন বাবার থেকে টুকটাক নাও বা দোকান থেকেও নাও। অথচ একবার ভেবে দেখো না যে তিয়াসারও শখ আহ্লাদ আছে, তারও কিছু প্রয়োজন হতে পারে। তিয়াসা রাগ করে চলে যাওয়ার পর আমি বুঝতে পারছি সবই মামি। ওর বাবা মারা যাওয়ার দিন আমি ওকে ফিরিয়ে আনতে চেয়েছিলাম, কারণ ওর ভাবি আগে থেকে ওকে পছন্দ করে না। এখন তো তিয়াসার বাবাও বেঁচে নেই, না জানি ওর সাথে কি কি করছে। আমি হয়তো জেনে না জেনে তিয়াসাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু বাহিরের কেউ ওকে কষ্ট দিলে, খারাপ ব্যবহার করলে আমি সহ্য করতে পারি না। আমার ছোট মা আর বোনের সাথে আমার এখন সম্পর্ক নেই কেন বলেন তো? ওরা আমার তিয়াসাকে ভালোবাসেনি, মেনে নেয়নি বলেই আমি ওদের ত্যাগ করেছি। সেদিন তিয়াসাকে আনতে গিয়ে বলতে পারিনি আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করছি। আমার কাছে আম্মার জায়গা বিক্রি করা যে 5 লাখ টাকা ছিল, সেটা আমি কাজে লাগিয়েছি। এখনও সেটার রেজাল্ট পাইনি বলেই তাকে বলার সাহস পাইনি। কি করেছো টাকা? বুঝে শুনে পদক্ষেপ নিও। এই টাকাগুলো কিন্তু তোমার সম্বল। আমার বন্ধু স্বর্ণ রৌপ্যের ব্যবসা আছে, ও মাস 6 আগেই বলেছিল রূপা কিনে রাখতে। এসবের দাম নাকি কখনোই কমবে না। তখন আমি সেটা কিনে রাখবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। তখন তিয়াসা টাকা লস যাওয়ার ভয়ে আমাকে করতে দেয়নি। এখন যেহেতু কোনো পিছুটার নেই, হয়তো জিতবো নয়তো মরবো এমন অবস্থা, তাই 5 লাখ টাকা বিজনেসের জন্য দিয়েছি। বন্ধ গতকাল জানালো সামনের সপ্তাহ থেকে রূপার দাম অনেকটা বেড়ে যাবে, তাই মামার কাছে থেকে টাকা নিতে এসেছি। এই পুরো টাকার আবার কিছু রূপা কিনে রাখবো আর লাখখানেক টাকা রেখে দেব। তিয়াসার কখন কোন বিপদ হয় বলা তো যায় না। আগে না হয় ওর বাবা ছিল, এখন আমি ছাড়া আর কে আছে? যতই রাগ অভিমান হোক, আমি তো আর ওকে ছাড়তে পারবো না। আমি জানি ও মুখে মুখে যাই বলুক না কেন, ও নিজেও আমাকে ছাড়বে না। আনোয়ারা বেগম শরতের মাথায় হাত বুলিয়ে বললেন, এই সুবুদ্ধি যদি আগে হতো তাহলে মেয়েটা এই কয়েক মাসে আর তাকে ছেড়ে কষ্টে থাকতে হতো না। তাড়াতাড়ি দুজন সব মিটিয়ে নে। নেব মামি, সব ঠিক করে নেব। ওকে ভালো রাখার দায়িত্বে এবার আমি এক চুলো ছাড় দেব না। আমি এবার ভালো স্বামী হয়ে দেখিয়ে দেব। ও যেন বলতে পারে এই পৃথিবীতে আমার মতো ও আর কাউকে পাবে না, আমি তার জন্য একদম পারফেক্ট। এদিকে শরৎ নানার বাড়ি জায়গা বিক্রি করে মোটামুটি ভালো একটা অঙ্কের টাকা পেয়েছে, সেটা জানতে পারল তার বাবা।
রাতে শরতের মামা ফোন করে জানিয়েছে, কারণ শরতের অনেক আগে থেকে উল্টাপাল্টা জায়গায় টাকা খরচ করার অভ্যাস আছে। সকাল হতে না হতে শরতের বাবা শামসের সাহেব সকাল 8টা। শরৎ আজ থেকে বন্ধুর সাথে দোকানে বসবে। যেহেতু সব মিলিয়ে ভালো একটা টাকা ব্যবসায় দিচ্ছে, সুতরাং তার নিজেরও টুকটাক একটু দোকানে খেয়াল রাখা প্রয়োজন। সকালে ঘুম থেকে উঠে নিজের জন্য নাস্তা তৈরি করেছিল সে। এ সময় বড্ড মনে পড়ছিল তিয়াশাকে। সে সকাল সকাল সব নাস্তা বানিয়ে 9টার দিকে শরৎকে ঘুম থেকে ডেকে তুলত। তবু শরৎকে ডাকতে তার কত ভয় ছিল। বেশিরভাগ দিনই তো ঘুম থেকে ডাকায় কড়া মেজাজ দেখতে হতো তাকে। শরৎ চুলা বন্ধ করতেই কলিং বেল বেজে উঠল। রান্নাঘর থেকে রুটি আর আলু ভাজি নিয়ে টেবিলে রাখলো সে। অনেক আগে থেকে পড়াশোনার জন্য বাইরে ছিল, তখনই প্রায় সব রান্না নিজের সুবিধার্থে শিখে নিয়েছিল সে। তাই এখন নিজের জন্য রান্না করতে খুব একটা বেগ পোহাতে হয় না তার। তাড়াতাড়ি করে গিয়ে দরজা খুলে দিল শরৎ। বাহিরে বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে কিঞ্চিত অবাক হলো। এত সকালে তো ওনার বাসা থেকে বের হওয়ার কথা না, কারণ ছোট মা এখনও বাসায়। আর তার বউ বাসায় থাকাকালীন শামসের সাহেব ছেলের কাছে আসবেন, এটা অভাবনীয়। শরৎ বাবাকে ভেতরে নিয়ে দরজা আটকে দিল। ডাইনিংয়ের দিকে যেতে যেতে জিজ্ঞেস করলো, এত সকালে আপনি খেয়েছেন কিছু? হ্যাঁ, তোমার মা নাতাশা বানিয়েছে। তুমি খেয়েছো কিছু? সে খবর আর রাখিকে নাস্তা বানিয়েছি, খেতে বসবো। শামসের সাহেব সিঙ্গেল সোফাটায় গিয়ে বসলেন। শরৎ হাত ধুয়ে এসে খেতে বসলো। যদিও বাবাকে একবার বলল খাওয়ার কথা, কিন্তু শামসের সাহেব না করলেন। শরৎ আর কিছু না বলে নাস্তায় মন দিল। শামসের সাহেব ইতস্তত করতে করতে বললেন, একটা কথা বলার ছিল তোমাকে। হ্যাঁ বলেন। বাবার দিকে না তাকিয়ে চকিতে জবাব দিল শরৎ, যেন সে জানতো শমসের সাহেব এখনই কিছু বলবেন। শামসের সাহেব শরতের দিকে তাকিয়ে বললেন, রিয়ার বিয়ের কথা চলছে। সে তো অনেক আগে থেকেই শুনছি, কতগুলো বিয়ের কথা হচ্ছে, এসবের নতুন কি? এবার একটা মনে হয় হয়ে যাবে। ছেলে ভালো বেতনে চাকরি করে, পরিবারও ভালো। শরৎ রুটি ছিঁড়ে মুখে নিয়ে চিবোতে চিবোতে বলল, দেখেন বাড়িতে যেন আবার তার আর তার মায়ের মতো ননদ শাশুড়ি না থাকে, না হলে আবার আপনার মেয়ের কপালও তিয়াশার মতোই হবে। আর তিয়াশা একদিন আপনার মেয়ের অতি ভালো আচরণে কাঁদতে কাঁদতে বলেছিল না, আমার শাশুড়ি আর ননদের মতো শাশুড়ি ননদ যেন হয়। হ্যাঁ, ওই কথাই ফলে যাবে। শামসের সাহেব মুখের রং যেন পাল্টে গেল। সহসাই বলে উঠলেন, বউ চলে যাওয়ার পর তার পক্ষ নিয়ে কথা বলা বেশি বেড়েছে তোমার শরৎ। এরকম যদি আগে করতাম তাহলে বউ যেত না। শিক্ষা হয়েছে বলে শিক্ষিত মানুষের মতো কথা বলছি। আপনি সকাল সকাল কেন আসছেন সেটা বলেন। সরি, আপনার মেয়ে বউ কেন পাঠিয়েছি সেটা বলেন। শামসের সাহেব দমে গেলেন মুহূর্তে। শরৎ না জেনেও সঠিক বলেছে। তিনি মুখে অসহায় ভাব নিয়ে এলেন। রিয়ার বিয়ের অনুষ্ঠান বড়সড় করে না করলেও টুকটাক ছেলের বাড়ির মানুষকে তো সম্মান করতে হবে। করেন, নিষেধ করছে কে? তার জন্য টাকার প্রয়োজন। আপনার বউয়ের তো অনেক টাকা। মা মেয়ে তো আপনার টাকায় নাকি চলে না, চাকরি করে সে টাকায় নাকি দুজন চলে। এখন আপনার বউকেই বলেন ব্যবস্থা করতে। তুমি ওর বড় ভাই? সৎ ভাই। শরৎ, ভুল বললাম? শরতের দিকে তাকিয়ে কিছুক্ষণ মৌন রইলেন শামসের সাহেব। শরৎ তাড়া দিয়ে বললেন, আমার এখন তাড়াতাড়ি বের হতে হবে, আর কিছু বলা থাকলে বলেন। শামসের সাহেব উপায় না পেয়েই বলে ফেললেন, 2-2.5 লাখ টাকা দিতে পারবে? না। কাটকার জবাব শরতের। প্রয়োজনে আমি ফিরিয়ে দেবো তোমাকে। আমার কাছে টাকা থাকবে কিভাবে? টাকা থাকলে কি বউ অভাবে চলে যায়? তোমার মামা রাতে কল করেছিল। আপনার বউকে বললেন তার কাছে আমার মায়ের যে 5 ভরি স্বর্ণ আছে সেটা আলাদা করে রাখতে। আমার আর আমার বউয়ের জন্য যে ছিল না, আমিও তার বা তাদের জন্য নাই। আমি তাড়াতাড়ি গহনা নিতে আসছি। শরতের কাছে এই বিষয়টা নতুন কিছু না। তার হাতে কোনোভাবে টাকা এলে শামসের সাহেব টাকা চাইতে আসেন। এভাবে 2-3 বার 3.5 লাখ টাকা উনি নিয়েছেন। আজ আবার এসেছেন টাকার সন্ধান পেয়ে। অন্যবার নিষেধ করতে না পারলেও শরৎ এবার না করতে পেরেছে। তাকে যে পারতেই হতো। আগে সে টাকা দিয়েছিল তিয়াশার কথা ভেবে। সে ভেবেছিল টাকা পেয়ে অন্তত তিয়াশার সাথে ছোট মা আর ননদ ভালো ব্যবহার করবে, কিন্তু সেটা কখনোই হয়নি। তাই শরতের আর কোনো দায় নেই। সে আল্লাহর সহযোগিতায় একা একা তিয়াশাকে ভালো রাখতে চায়। বাবা চলে যেতে সে দরজা আবার আটকে দিয়ে বিড়বিড় করে বলে উঠল, আমি তোমাকে ভালো রাখবো তিয়া। তোমাকে ভালো রাখতে আমি সর্বোচ্চটুকু করব। তোমাকে আমি সেটা পাইয়ে দেব যেটা তুমি কল্পনাও করনি। তোমাকে ভালোবাসবো আর ভালো রাখবো, দেখে নিও তুমি। আমাকে আর কয়েকটা দিন শুধু সময় দাও,
আমি ফিরবো তোমার কাছে নতুন শরৎ হয়ে। ততদিন না হয় তোমার তৈরি করা দূরত্বটাই রইল আমাদের মাঝে। কয়েকদিন হলো বাড়িতে খুব অশান্তি চলছে। আলো কিছুতেই কোনো কাজ করছে না বাড়িতে। শাশুড়ি আর ননদকে দেখলেই কড়া ভাষায় কথা বলছে। সাদ্দাম কাজের সূত্রে সপ্তাহখানেকের জন্য চট্টগ্রাম গিয়েছে। এটারই সুযোগ নিয়েছে সে। যদিও সাদ্দাম প্রতিদিন বোনের কাছে ফোন করে জানতে চায় বাড়ির পরিবেশ সম্পর্কে। তিয়াশারাও মিথ্যা বলতে হয় ভাইয়ের সংসার বাঁচাতে। এই কয়েকদিনে যে পরিমাণ অশান্তি, শারীরিক মানসিকভাবে আহত হচ্ছে, সে তাতে শরীর আর সায় দিচ্ছে না তার। মায়েরও বয়স হয়েছে। এই বয়সে এসে যদি মেয়ের জন্য বিপদে পড়ে মাকে বাড়ির সব কাজ করতে হয়, তাহলে সেটা মোটেও ভালো দেখায় না। তিয়াশা নিজে বসে থেকে নিজের মাকে এই অবস্থায় সংসারের সব কাজ কিভাবে করতে দেবে? কোনো মেয়ে কি তার মায়ের এমন অবস্থা দেখতে পারে? তিয়াশাও পারেনি। মা হাজারবার নিষেধ করা সত্ত্বেও মাকে কাজে সাহায্য করে। সকাল সকাল রান্নার কাজে সাহায্য করায় কদিন হলো প্রচুর ঠান্ডার সমস্যা হচ্ছে তার। যে সময় একদমই বিশ্রামে থাকা উচিত, সে সময় কাজ আর অতিরিক্ত মানসিক অশান্তিতে নাজেহাল অবস্থা দিয়ে আসার। প্রতিদিন রান্না করে চেম্বারে যেতে দেরি হচ্ছিল এবং সেখানে কথা শোনার জন্য নিচ থেকে বেরিয়ে আসতে হয়েছে তাকে। জীবন নিয়ে হতাশা দিন দিন তার বেড়েই চলেছে। নামাজে দাঁড়ালে হতাশা, জীবনে না পাওয়াগুলো যেন জোট বেঁধে এসে সব কিছু মনে করিয়ে দেয়। কান্না থামে না, কান্নার দরুন তেলাওয়াত করতে পারে না। জীবন যেন এটুকু বয়সে এসেই থেমে গিয়েছে। নিজেই নিজেকে বলে, জীবন এত ভারী বয়ে বেড়ানো কঠিন জানলে নিজের পায়ে না দাঁড়িয়ে কখনো বিয়ে করতাম না। নিজের জীবন নিয়ে অন্যের উপর নির্ভর করা যায় না। তিয়াশার এখন পুষ্টিকর আর ভালো খাবার প্রয়োজন। একজন গর্ভবতী নারী যে পরিমাণ খাবার খাওয়া প্রয়োজন, তার অর্ধেকও খাওয়াতে পারেন না কুলসুম বেগম। সাদ্দাম গত রাতে আলাদা করে কিছু টাকা পাঠিয়েছে বোনের ফলমূল কেনার জন্য। কুলসুম বেগম সকাল সকাল ফ্রিজ থেকে একটু মাংস বের করে ভালো করে কষিয়ে রান্না করেছেন। আলো একটা বারের জন্য রান্নাঘরে উকি পর্যন্ত দেয়নি। খাবার টেবিলে খেতে এসে বাটিতে মাংস থেকে কুলসুম বেগমকে উদ্দেশ্য করে বলে উঠল, মেয়েকে ভালো খাওয়াতে কি এখন ছেলেকে ফকির করার পায়তারা করতেছেন? রাতে এতগুলো টাকা নিয়েছেন, এখন আবার মাংস। বলি যা যা আছে সবই মেয়েকে গিলাতে পারেন না? পেটে তো বাচ্চা না, রাক্ষস আছে মনে হচ্ছে, রাক্ষস জন্ম দেবে। খাবার খাওয়ার জন্য নিজের রুম থেকে মাত্রই বের হচ্ছিল তিয়াশা। ভাবির এমন কথা শুনে দরজায় দাঁড়িয়ে গেল সে। কথাটা যেন বুকটা ছিদ্র করে এফোর ওফোর করে দিল। মুহূর্তেই টলমল হয়ে উঠল তার চোখ। পেটে হাত দিয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, শরৎ, তুমি যদি আমার মূল্য একটু বুঝতে, তাহলে আমার এমন দিন দেখতে হতো না। এত এত কটু কথা, খারাপ থাকা, কান্না, এসবের পর আমি তোমাকে কিভাবে ক্ষমা করব? কুলসুম বেগম আলোর কথায় পরিপ্রেক্ষিতে বলে উঠলেন, অতিবার বেরো না আলো। সাদ্দাম তোমার বড় হওয়ার আগে আমার ছেলে, আর এই সংসারটাও তোমার না, এটা এখনো আমার সংসার। তুমি যদি এভাবেই চলতে থাকো তাহলে সংসার আলাদা না, বাড়ি আলাদা করতে হবে। স্বামী নিয়ে যেখানে ইচ্ছে চলে যাও, এই বাড়িতে থেকে এত উড়তে পারবে না। আমার মেয়েকে তোমার এত অসহ্য লাগলে বাপের বাড়ি চলে যাও। গেলে আপনার ছেলেকে ডিভোর্স দিয়ে যাব। আপনার আর আপনার মেয়ের ফরমায়েশ খাটবে কে? কুলসুম বেগম মৃদু গলায় বলে উঠলেন, তবে তিয়ার চেয়েও খারাপ একটা সময়ের জন্য প্রস্তুত হও। তিয়াশা দাঁড়িয়ে থাকতে পারছিল না। প্রতিদিনের এমন মানসিক অত্যাচার সহ্য করা যায়? কোনো মেয়ে সময়টা সহ্য করতে পারবে? তিয়াশা কেঁদে উঠল, মনে মনে বলল, আল্লাহ, আমি আমার জন্য তোমার কাছে এত হতাশা আর কষ্ট চেয়ে এসেছিলাম। তুমি কেন একটু রহমতের নজরে আমার দিকে তাকাচ্ছ না? আমি যার পারছি না। সকাল থেকে বাবু নাড়াচাড়া টের পাচ্ছিল না তিয়াশা। সে চিন্তা সকাল থেকে ছিল তার উপর আবারও অশান্তি। হঠাৎই পেটে অসহ্য যন্ত্রণা অনুভব করলো সে। এক মুহূর্তের মধ্যে ঘেমে অস্থির লাগতে শুরু করলো। জোরে মাকে ডেকে বলল, মা, বাঁচাও। বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় তিয়াশাকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিয়াশার মা কুলসুম বেগম প্রতিবেশী হারুন মিয়ার গাড়ি করে একা একাই মেয়েকে হাসপাতালে নিয়ে এসেছেন। একজন অন্তত পুরুষ মানুষ সাথে থাকলে বিপদ থেকে বেরিয়ে আসা সহজ হতো মনে করে সব ভুলে শরৎকে কল করলেন তিনি। হাজারো ঝগড়া বিবাদ হলেও তিয়াশা শরতের স্ত্রী এবং বাচ্চাটা শরতের। সব কিছুর ঊর্ধ্বে গিয়ে বাচ্চার উপর শরতের অধিকার সবচেয়ে বেশি। বাচ্চার ভালো মন্দ দেখার দায়িত্ব সবচেয়ে বেশি তো তারই। শরৎকে কল করে জানানোর সাথে সাথে শরৎ সব কাজ ফেলে হাসপাতালে ছুটে এসেছে। ছুটতে ছুটতে দোতলায় করিডোরে শাশুড়িকে দেখে দাঁড়িয়ে গেল সে। হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলো, আম্মা, তিয়ার কি অবস্থা এখন? ও ঠিক আছে তো? আম্মা, ওর কিছু হয়নি তো?
কুলসুম বেগম বসা থেকে দাঁড়িয়ে তিয়াশাকে রাখা কেবিনের দিকে ইশারা করে বললেন, এখনো তো বাবু হওয়ার সময় অনেক বাকি। তিয়াশা বলছিল সকাল থেকে বাবু নড়ছিল না আর পেট ব্যথা সহ্য করতে পারছিল না। হঠাৎ এমন কেন হলো বুঝতে পারছি না। ওকে ওখানে নেওয়া হয়েছে, ডাক্তার দেখছে, জানি না কি হবে। আল্লাহ এবারের মতো বিপদ থেকে রক্ষা করলে শান্তি পেতাম। আমার এতটুকু মেয়ে আর কত অশান্তি সহ্য করবে? আল্লাহ আর কত পরীক্ষা নেবে ওর? পাশে একটা চেয়ারে ধপ করে বসে পড়ল শরৎ। দুই হাতে মাথা চেপে ধরে বলে উঠল, সব আমার জন্য হয়েছে। আমি যদি তিয়ার কথা শুনতাম, ওর কথা ভাবতাম, তাহলে আর এমন হতো না। কুলসুম বেগম আফসোস করে বললেন, শুধু তুমি, তোমার গা ছাড়া স্বভাব, বাবার মৃত্যু, বাড়িতে ভাইয়ের বউয়ের করা কথা, আমার কিছু করতে না পারা, বাড়ির কাজের জন্য মেয়েটা চাকরি পর্যন্ত ছেড়ে দিয়েছে। তার এমন বিপদ হবে না তো কার হবে? তুমি বিয়ের আগে কি বলেছিলে? তোমার শরীরের রক্ত বিক্রি করে হলেও আমার মেয়েটাকে তুমি ভালো রাখবে। বিয়ের আগেই তোমার বিভিন্ন খারাপ স্বভাব সম্পর্ক জেনেও তোমার কাছে আমার মেয়েকে দিয়েছিলাম, কারণ আমার মেয়ে তোমাকে ভালোবেসেছিল। শরৎ, 3-3.5 বছর তো কম সময় ছিল না ভালো কিছু করার জন্য। তবু কেন নিজের কথা রাখলে না তুমি? আমার মেয়ের চাহিদা তো খুব বেশি ছিল না, তুমি কেন পুরুষ হয়ে উঠলে না? পুরুষের মতো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবে না বলে বাপের বাড়িতেই রেখে দিলে। তোমার মেয়েকে খুব ঠকিয়েছ তুমি। শরৎ মুখ তুলে চাইল। কিছুক্ষণ নীরব চোখে চেয়ে রইল কুলসুম বেগমের দিকে। পরক্ষণে হাত জোর করে বলল, আম্মা, আর একটাবার আপনার মেয়েকে আমাকে দিবেন? এবারই শেষ। আমি যদি ওকে ভালো রাখতে না পারি, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমার এই মুখ আপনাকে কখনো দেখাবো না। আমি নিজেই তিয়াকে মুক্তি দেব না, এই অবধি আমি আসতেই দেব না। আমি ওকে এবার আর কোনো কিছুর অভাব বুঝতে দেব না। আমি কেন বারবার নিজের কথাতেই হেরে যাওয়ার কথা বলে ফেলি? আমাকে তো তিয়ার জন্য হলেও জিততে হবে। আমি ওকে ভালো রাখবো, কারো কোনো বাজে কথা শুনতে হবে না ওকে। শরৎ থেমে পুনরায় হড়বড়িয়ে বলে উঠল, আম্মা, আমাকে আর একটাবার সুযোগ দিন প্লিজ। ওর কোনো অভাব হবে না এবার থেকে। খাবার, পোশাকের, ভালোবাসার বা সম্মানের কোনো কিছুর অভাব হবে না ওর। আমি কিছু করতাম না বলে আমার বাড়ির মানুষের কাছেও অন্য বউদের মতো সম্মান পেত না, এটাও আর হবে না। আমি সব চেঞ্জ করে দেব। আল্লাহ শুধু এবারের মতো তিয়া আর আমাদের বাচ্চাকে বাঁচিয়ে নিক, আমি কোথাও গাফিলতি করব না। কুলসুম বেগম চোখের পানি মুছে মৃদু গলায় বললেন, আমার মেয়েটা শুধু এবার সুস্থভাবে ফিরে আসুক। ওকে বুঝিয়ে তুমি যদি ওকে ফিরিয়ে নিতে পারো তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ও যদি ফিরে না যায় তাহলে আমি ওকে অন্য কোথাও পাঠিয়ে দেব, যেখানে অন্তত এই কষ্টগুলো ওকে পেতে হবে না। আমার মেয়ে এবার ভালো থাকবে হয়তো, তোমার সাথে নয়তো তোমাকে ছাড়া। তিয়া এখন নিজেকে ভালোবাসতে শুরু করেছে, নিজের বাচ্চাকে ভালোবাসে, নিজেদের জন্য ও সব করতে পারবে। শুধু আমি ওকে নিজের বাড়িতে আর ওই আগুনের মধ্যে রাখবো না। একদিকে আমার ছেলের সংসার, আরেকদিকে আমার মেয়ে, আমি কোনটাতে হারতে দেব না। একজন নার্স এসে শরৎ আর কুলসুম বেগমকে উদ্দেশ্য করে জানতে চাইল, কিছুক্ষণ আগেই যে পেশেন্ট এলো তার বাড়ির লোক আপনারা? কুলসুম বেগম হাতের উল্টা পাশ দিয়ে চোখ আর গাল মুছে বললেন, হ্যাঁ আমরা। টাকা পয়সার কিছু ব্যাপার আছে, কে দেখবেন আপনাদের মধ্যে? কুলসুম বেগম চেয়ারের উপর থেকে নিজের ব্যাগ নার্সকে কিছু বলবেন তার আগে শরৎ থেকে তাকে নামিয়ে দিয়ে এবার বেশ স্পষ্টভাবেই বলল, আমার স্ত্রীর দায়িত্ব পুরোটাই এখন থেকে আমার। তোমার কাছে টাকা আছে? আপনার মেয়ে শুধু চিকিৎসা নয়, আপনার মেয়েকে নিয়ে নতুন করে সংসার করার মতো সামর্থ্য আল্লাহ আমাকে খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। তবে এখন যা আসতে শুরু করেছে সেটা আপনার মেয়ে যতটুকু চেয়েছিল তার কাছাকাছি। কিছুদিন পর আপনার মেয়ের ভাবনাতীত কিছু হবে ইনশাআল্লাহ। কুলসুম বেগম ভ্রু কুচকে তাকালেন শরতের দিকে। শরৎ এই কথাগুলো বলার জোর কোথায় থেকে পাচ্ছে সেটা বুঝতে পারছেন না তিনি। এখন স্পষ্টভাবে খোলাখুলি সব শোনার অবস্থায় তিনি নেই। শরৎ আর কথা না বাড়িয়ে নার্সের সাথে চলে গেল। কুলসুম বেগম একভাবেই দাঁড়িয়ে থেকে শরতের যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। সর্বদা এমন একজন দায়িত্বশীল শরৎকেই তো তিনি চেয়েছিলেন মেয়ের জন্য, কিন্তু নতুন শরতের জন্ম নিতে বেশি দেরি হয়ে গেল না তো? তিয়াশার বাচ্চা ঠিক আছে তো? বাচ্চার কিছু হলে তো তিয়াশা কোনো দিন শরৎকেও মেনে নেওয়া তো দূর, ক্ষমাও করতে পারবে না। আরও একটা ভয় যেন গলা চেপে ধরল কুলসুম বেগমের। বেশ খানিকটা সময় পর ডাক্তার নার্স বের হলেন তিয়াশার কাছ থেকে।
শরৎ আর কুলসুম বেগম সামনের দিকটায় পায়চারি করছিল। ডাক্তারকে বের হতে দেখে সেদিকে দৌড়ে গেল শরৎ। তড়িঘড়ি করে জিজ্ঞেস করলো, ম্যাম তিয়াশা কেমন আছে? ও ঠিক আছে তো? আর বাবু? আল্লাহর অশেষ রহমতে মা আর পেটের বাচ্চা দুজনেই ভালো আছেন। হয়তো আর 10-20 মিনিট দেরি হলেই বাবুটাকে আর বাঁচানো যেত না। আল্লাহ চেয়েছিল বলেই এবারের মতো দুজনেই ঠিক আছে। তবে ওনার এমন হয়েছে অতিরিক্ত কাজ আর মানসিক চাপে। এই সময় ওনার বেড রেস্ট প্রয়োজন হাসি খুশি থাকা। কোনো রকম মানসিক চাপ ওনাকে দেওয়া যাবে না। এটা বাবু এবং বাবুর মা দুজনের জন্যই ক্ষতিকর। আপনি সম্ভবত ওনার বর, তাই না? শরৎ ওপর নিচ মাথা ঝাঁকালো। ডাক্তার ফের বললেন, স্ত্রীকে সব রকম শারীরিক পরিশ্রম থেকে দূরে রাখুন। এই কয়েকটা মাস অন্তত ওনাকে মানসিক শান্তি দিন, খুশিতে রাখুন, নইলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কুলসুম বেগম এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, এখন কি আমার মেয়ের সাথে দেখা করা যাবে? জি যাবে, কিন্তু ওনার সামনে কান্নাকাটি করবেন না এবং এমন কিছু বলবেন না যাতে ওনার মানসিক অশান্তি বেড়ে যায়। কুলসুম বেগম শরৎকে উদ্দেশ্য করে বললেন, শরৎ, তুমি আগে দেখা করো, এসো, তারপর না হয় আমি। কুলসুম বেগমকে কথা শেষ করতে না দিয়েই শরৎ বললেন, আপনি আগে যান আম্মা। আমি চাই না তিয়া প্রথমেই আমাকে দেখে হাইপার হোক। আপনি না হয় ওর কাছে থাকুন, আমি বাহিরে আছি। কুলসুম বেগম আর কথা না বলে তিয়াশার কাছে গেলেন। বাইরে অপেক্ষায় রইল শরৎ। ভাবলো শেষবারের মতো তিয়াশার পা ধরে হলেও মাফ চেয়ে তাকে ফিরিয়ে চাইবে সে। বোঝাবে তিয়াশাকে ছাড়া আর অন্য কোনো কিছুতে শান্তি নেই তার। কিন্তু ভাবনার বিষয়ে এত কিছুর পর তিয়াশা মাফ করবে তো? শরৎ তিয়াশা কেবিনে প্রবেশ করেছে। চুপচাপ বেডের পাশে চেয়ারে বসে আছে সে। তিয়াশা মুখ ঘুরিয়ে অন্যদিকে চেয়ে আছে। শরতের সাথে প্রথমে দেখা করতে চায়নি সে। কুলসুম বেগমের কথা রাজি না হয়েও পারেনি। কুলসুম বেগমের কথাগুলোই ছিল এমন যে তিয়াশা সেটা নিয়ে না ভেবে পারেনি। কুলসুম বেগম যতক্ষণ কেবিনে ছিলেন ততক্ষণ শুধু শরতের কথা বলেছেন। শরতের ব্যবহারে পরিবর্তন, কথাবার্তার পরিবর্তন সম্পর্কে অবগত করেছেন। শরৎ সত্যি সত্যি বদলেছে। প্রিয় মানুষের অনুপস্থিতি তাকে বদলাতে বাধ্য করেছে। কুলসুম বেগম এটাও বুঝিয়েছেন একটা মেয়ের বিয়ের পর বাবার বাড়ির অতিথি হয়ে যায়, মাসে বেড়াতে এলে তবেই শোভা পায়। কিন্তু সংসার ছেড়ে চলে আসলে সে মেয়ে এই বাড়িতে মেয়েটার কোনো মূল্য থাকে না। যেমন এখন তিয়াশার নেই। আলো প্রতি মুহূর্তে তাকে অসম্মান করে কথা শোনায়। তিয়াশা সংসার ছেড়ে এসেছে বলেই এত কিছু করার সুযোগ সে পাচ্ছে। আগে অপছন্দ করলেও এত বাজে ব্যবহার করার সুযোগ পেত না যেটা এখন পায়। শরৎ যেখানে নিজের পরিবর্তন ঘটিয়ে কিছু করার চেষ্টা করছে, সুতরাং এই সময় তিয়াশার উচিত শরতের পাশে থাকা। নিজের স্বামীর যদি সত্যি চিন্তা চেতনার পরিবর্তন আসে, ব্যবহারে পুরুষত্ব প্রকাশ পায়, তাহলে তার পাশে থাকায় তিয়াশার কোনো সমস্যা নেই। সেটা এতগুলো মাস বছর ধরে এটাই চেয়ে এসেছিল। সে চেয়েছিল শরতের পরিবর্তন হোক, স্ত্রীকে ভালো রাখার জিদ হোক, তাদের একটা সুন্দর সংসার হোক। তিয়াশার মনে সন্দেহ, শরতেরা আসলে পরিবর্তন হয়? তার শরৎ কি নিজেকে আদৌ পরিবর্তন পেয়েছে, নাকি শুধু উপরে একটা প্রলেপ এঁকে এসেছে? এই মানুষটাকে কি আরও একবার বিশ্বাস করা যায়? শরৎ নীরবতা ভাঙল। সাহস করে নিজের মানুষটাকে ছোঁয়ার সাহস করল সে। আলতো হাতে তিয়াশার হাতটা নিজের হাতে নিয়ে মৃদু গলায় বলল, এখন কেমন লাগছে তিয়া? তিয়াশা কিছুক্ষণ এভাবে চুপ থেকে শরতের দিকে ফিরে তাকালো। একটু স্বাভাবিকভাবে বলার চেষ্টা করলো, আগের চেয়ে ভালো। ডাক্তার বলেছে বাবু ঠিক আছে। রাত 9টার দিকে তোমাকে বাসায় নিয়ে যাওয়া যাবে। এই সময়টা একটু কষ্ট করে এখানেই থাকতে হবে। তিয়াশা দীর্ঘশ্বাস ফেলল, বিড়বিড় করে বলল, বাড়ি, আপন বাড়িটা ডেকে নিলে শান্তি মিলতো। শরৎ চুপ করে মেরে গেল। যা যা সে তিয়াশার সাথে করেছে তার জন্য তো তিয়াশা এমন বলবেই। স্বামীর বাড়িটাকেও তো শরতের কথার আঘাতে কখনো নিজের বাড়ি মনে করতে পারেনি তিয়াশা। কিছু হলেই শরৎ শুধু বলতো, চল বাবার বাড়ি দিয়ে আসি। বাবার বাড়ি তো ভাইয়ের বউয়ের যন্ত্রণায় কারাগারে রূপ নিয়েছে অনেক আগেই। শরৎ প্রলম্বিত শ্বাস ফেলে মাথা নিচু করে বলল, তিয়া, আর একটাবার আমাকে সুযোগ দেবে? এবারই শেষবার। এবার আমি তোমার বিশ্বাস ভাঙবো না। তিয়াশা শরতের চোখে চোখ রাখলো, মলিন মুখে বলল, আমি আবার নিজেকে অভাবে পতিত করতে পারবো না শরৎ। ভালোবাসার লোভে আমি ভালো থাকা বিসর্জন দিতে চাই না। তোমাকে ভালোবাসা পেতে কিচ্ছু হারাতে হবে না, বিশ্বাস করো। তিয়া, আমার তুমি ছাড়া হারানোর কিছু নেই বলেই হয়তো কিছু করার সাহস করতে পেরেছি। তুমি ছাড়া টাকার মূল্য আমার কাছে শূন্য। আমার সবটা শুধু তোমাকে ভালো রাখতে। তিয়া, আমি বিজনেস শুরু করেছি আমার যা ছিল সবটা দিয়ে। তুমি বিশ্বাস করবে কি, চেষ্টা করেছি বলেই হয়তো আল্লাহ আমাকে ফেরাননি। আমি উপার্জন করতে শুরু করেছি তিয়া।
শরৎ প্যান্টের পকেট থেকে একটা ছোট্ট খয়েরি বক্স বের করলো। বক্সটা খুলে তিয়াশার দিকে বাড়িয়ে দিয়ে বলল, গত কয়েকদিন যা ইনকাম করেছি তার থেকে কিছু টাকা দিয়ে আমি তোমার জন্য এই রিংটা নিয়েছি। এটাই পছন্দ করে দোকান থেকে নিচ্ছিলাম, তখনই আম্মা কল করে জানালো তোমার অবস্থা। তিয়াশা শরৎকে সত্যি আর চিনতে পারছে না। যে শরৎ কখনো 10 টাকা খরচ করে তার জন্য একটা গোলাপ আনেনি, সে আজ এত টাকা খরচ করে স্বর্ণের আংটি নিয়ে এসেছে। তিয়াশার চোখে মুখে অবিশ্বাসের ছাপ স্পষ্ট। অবিশ্বাস কম, আশ্চর্যের ছাপ বেশি। এটা সত্যি সে শরৎ যে কিনা তার দায়িত্ব নেবে না বলে পালিয়ে বেড়াতো, অলসতা দেখাতো, আজ সে কিনা এসব করছে। এটা সত্যি সেই শরৎ। তিয়াশাকে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে শরতের চোখ টলমল করে উঠল, বুকে একটা ভয় জন্মালো। তিয়াশা আবারও ফিরিয়ে দেবে, তাকে বিশ্বাস করে আর কখনো ফিরবে না। ভারী হলো তার কণ্ঠস্বর, বলে উঠল, তুমি ছাড়া আমার কেউ নেই টিয়া, প্লিজ আমাকে মায়ের মতো করে একা করে দিও না। আমাকে একটাবার বিশ্বাস করো, আমি আর একা থাকতে পারছি না। আমাকে একটা সুযোগ দাও টিয়া, ফিরে চলো আমার সাথে। কোথায়? তোমার বাড়িতে? আবার কোথাও কিছু হলে তো আমাকে বাড়ি ছাড়তে বাধ্য করবে। আমি তো মেয়ে মানুষ, আমার কোনো বাড়ি নেই। শরৎ তিয়াশার হাতটা শক্ত করে চেপে ধরল, গলা খাদে নামিয়ে বলল, আমার যা কিছু আছে সবই তোমার, প্রয়োজনে আমি কাগজ করে দেব। তুমি প্লিজ শুধু তোমাকে আমার করে দাও। আমি আমার সব কিছুর পরিবর্তে তোমাকে চাই। আমি তোমাকে আমার অবস্থাটা কেন বোঝাতে পারছি না। গোটা 3-3.5 বছর তোমাকে বিশ্বাস করেই কেটেছে। প্রতিনিয়ত ভাবতাম এই তো এক্ষুনি তুমি একটু আমার কথা ভাববে, আমাকে ভালো রাখার লোভ তোমার হবে, কিন্তু সেটা হয়নি। এখন হঠাৎ কিভাবে এত বদল ঘটলো? এর আগে তো তুমি নিজেকে অসম্ভব ভালোবেসে নিজের কথা ভেবে আমাকে ছাড়ার সাহস করনি। আমিও ভেবেছিলাম তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না, সেজন্যই হয়তো অমন করেছি। কিন্তু এখন বুঝেছি সবাইকে ছাড়ার ক্ষমতা রাখে, শুধু ছাড়ার পর যে কষ্টটা হয় সেটা জিদ করে সহ্য করে যায়। আমি তোমাকে ছাড়া তোমার ভালোবাসা এই যে থেকে থেকে তোমার আলতো হাতে আমার গাল স্পর্শ, বুকে মাথা রাখা, তোমার হাসি, এসব ছাড়া আমার চলছে না। শুধুমাত্র তোমাকে পেতে আমি আমার সব কিছু বাজি ধরেছি। আমার শুধু তোমাকে চাই, তোমাকে ভালো রাখার জন্য আমি সব করব। তিয়াশার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। এই মানুষটাকে একবার কেন বারবার সে বিশ্বাস করতে চায়। মনের রাগ, অভিমান যাই থাকুক না কেন, ভালো তো তাকেই বাসে। তিয়াশা জানে শরৎ যেটা সত্যি সেটাই বলে। সে এতদিন তিয়াশাকে ভালো রাখার দায়িত্ব ভালোভাবে পালন করতে চায়নি, সেটা কথা এবং ব্যবহারে বুঝিয়েছে। আজ যখন এভাবে বলছে, প্রমাণ দিচ্ছে, সুতরাং তাকে খুব করে বিশ্বাস করতে ইচ্ছা করছে তার। তাছাড়া বিবাহিত জীবনের সব সমস্যার সমাধান তো একে অপরকে ছেড়ে যাওয়া হতে পারে না। সব কিছু ঠিক করতে সাময়িক দূরত্ব বাড়ানোই যায়। তাতে যদি ভালো কিছু হয় তবে সেটা করা উচিত। তিয়াশা গাল মুছে শুকনো ঢোক গিলে বলল, আমি কি 3 বছর আগে সেই শরৎকে পাবো যে আমাকে ছাড়া কিচ্ছু বুঝতো না, যার মধ্যে আমাকে ভালো রাখার ইচ্ছে শক্তি ছিল? আমাকে কেউ অপছন্দ করলে সে নিজে তার সাথে দূরত্ব বাড়িয়ে দিত, আমাকে তুলোর মতো বুকে আগলে রাখতো। আমার মুখের হাসি ছিল তার ভালো থাকার কারণ। আমি যদি একসাথে সব পাই তবেই আমি সুযোগ দেব, নচেত নওয়াকার না। শরৎ ঠোঁট টিপে হাসার চেষ্টা করলো, অথচ চোখে টলমল করছে পানি। চোখের পলক ফেলতে গড়িয়ে পড়লো গাল বেয়ে। তিয়াশার হাতটা নিজের গালে ঠেকালো, পরক্ষণে চুমুতে ভরিয়ে দিল তিয়াশার সমস্ত মুখ। তিয়াশা শুধু এতগুলো মাস পর প্রিয় মানুষের স্পর্শ চোখ বন্ধ করে অনুভব করলো। মনে মনে বলে উঠল, আমি শরৎকে ছাড়া কিভাবে থাকার কথা ভাবতে পারি? তিয়াশা যে শরৎকে ছাড়া সত্যিই শূন্য। বিকেলের দিকে মায়ের সাথে বাড়ি ফিরল তিয়াশা। শরৎ বাসার সামনে ওদের নামিয়ে দিয়ে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তিয়াশা এবং কুলসুম বেগমের সাথে কথা বলে জানিয়েছে সে সন্ধ্যার পর এসে তিয়াশাকে নিজ বাসায় নিয়ে যাবে। বাসায় নিয়ে যাওয়ার আগে টুকটাক পরিষ্কার পরিচ্ছন্ন করার সাথে সাথে বাসার প্রতিটা কোণা নতুন করে সাজাতে চায়।
ইনস্ট্রাকশনে সাজাতে দিও। তুমি গেলে সব হবে, কিন্তু তুমি যাওয়ার আগে কিছু পরিবর্তন প্রয়োজন। তোমারও তো জানা প্রয়োজন তোমার শরৎ সত্যি তোমাকে ভালোবেসে বদলেছে। সে তোমাকে সত্যিই ভালো রাখতে চায়। তিয়াশার কুলসুম বেগম বাড়ির ভেতরে প্রবেশ করতেই আলোর গলা শুনতে পেল। এগিয়ে আসতে বুঝলো আলো রান্না করে। তিয়াশা চলার গতি কমিয়ে দিলে কুলসুম বেগম বলে উঠলেন, এখন সোজা নিজের রুমে যাবি, কোথাও দাঁড়াতে হবে না। রুমে গিয়ে ভালো একটা শাড়ি পরবি আজ, যদি পারিস গোসলটা দিয়ে নে। হসপিটাল থেকে ফিরেছিস, নানা রকম অসুখ বিসুখ রোগবালাই সেখানে। ভালো করে গোসল দিয়ে চুল শুকিয়ে নে। এ সময় চুল যেন একদম ভেজা না থাকে বলে দিলাম। আমি খাবারের ব্যবস্থা করছি, তুই যদি এই একবেলায় আর কিছু ভেবেছিস। তিয়াশা মাকে দেখে আবার রান্নাঘরের দিকে তাকালো। আলো তাদের দেখেছে। তিয়াশা এবং কুলসুম বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলো রান্নাঘরের দরজার দিকে। তিয়াশাকে সুস্থভাবে দাঁড়িয়ে থাকতে দেখে খোঁচা দিয়ে বলে উঠল, দেখে তো একেবারে ভালো মানুষ মনে হচ্ছে। তখন কি বাড়ি থেকে বের হওয়ার জন্য নাটক করা হয়েছিল? কি নাটক বাবা, মরেই তো যাচ্ছিল মানুষজন, আবার জন্ম নেওয়ার মতো ফিরে এলো। কত কিছু আর দেখবো। তুমি কি যাচ্ছিলে আমার মেয়ের কোনো ক্ষতি হয়ে যাক, মরে গেলে খুশি হতে? আমার খুশিতে কার কি আসে যায়? আমার খুশিতে কেউ বাঁচবেও না, কেউ মরবেও না। আলোর দিকে তেড়ে গেলেন কুলসুম বেগম। থাপ্পড় দিতে হাত উঠাতে তিয়াশা মাকে থামিয়ে দিল। ঠান্ডা মেজাজে বলে উঠল, আমাকে চুপ থাকতে বলে তুমি যেখানে সেখানে মুখ নাড়ছো কেন? সত্যি তো, কে কি চাইলো তা দেখে তো আল্লাহ আমার মৃত্যু দেবে না বা বাঁচিয়ে রাখবে না। আমার আয়ু কারো হস্তক্ষেপেও সম্ভব না, সব আল্লাহর হাতে। কুলসুম বেগম আফসোস করে বললেন, ছেলের সাথে বিয়ে করিয়ে শকুন এনেছিলাম আমি। শকুনের নজর কখন কোন বিপদ চায় সেই শকুনই জানে। ছেলের জীবন আর সংসার দুটোই শেষ করতে উঠে পড়ে লেগেছে। এই মেয়ে কবে শিক্ষা পাবে আল্লাহ জানে। একটা মানুষ তার বাপের বাড়ি এসে থাকবে, সেটাও নাকি তার সহ্য হয় না। আরে তার স্বামী যে আমার ছেলে আর কারো ভাই সেটাই ভুলে গেছে। আল্লাহ আছেন, প্রতিটা কথা আর কাজের ফলাফল এই মেয়ে পাবে। আলো বাজ খাই গলায় বলে উঠল, বাড়ির বউ নাকি খারাপ? গেটের মুখ দিয়ে তো কত ভালো ভালো কথা বের হচ্ছে, তাই না? নিজের ছেলের বউকে শকুন বলা হচ্ছে, অভিশাপ দেওয়া হচ্ছে। যার অভিশাপ তারই লাগবে। সালতানাকে আসুক, বউয়ের দোষ শুধু দেখা হয়। এদিকে যে মা আরেক কাঠি ওপরে সেটা তো আর জানে না। তিয়াশা মায়ের হাত ধরে মায়ের ঘরের দিকে টেনে নিয়ে গেল। বলতে থাকলো, আম্মা জান, কুল দোয়া করো, এবার যেন আমাকে ঠকতে না হয়। বিশ্বাস করো, শরৎ যদি সত্যি বদলে যায় আর আমাকে ভালো রাখতে চায়, আমার মনের মতো হয়, তাহলে দুনিয়ার কাউকে আমি পরোয়া করব না। এক আল্লাহ ছাড়া আমি কাউকে নজরে আসতে দেব না। আর তোমার ছেলের বউ আল্লাহ আছেন তার জন্য। আল্লাহকে আলাদা করে বলতে হবে না কিছু। তিনি সব দেখেন এবং জানেন, তিনি সবটা দেখে নেবেন। তুমি এইসব নিয়ে আর কিছু বলবে না, তাকেও না আর ভাইকেও না। আম্মা, আমি সব ভুলে সংসার করতে চাই, শরতের সাথে ভালো থাকতে চাই। সেটা যদি ভাগ্যে না জোটে তবে আমি দ্বিতীয়বার এই বাড়িতে ফিরবো না। আশা করছি এবার সব ঠিক হবে। কুলসুম বেগম মেয়ের মাথায় হাত রেখে মিষ্টি হেসে বললেন, আল্লাহ তোমার সহায় হোক। তবে মাথায় রাখবে, সব সময় সবাইকে ছাড় দিতে নেই। সবাইকে ছাড় দিলে নিজের কখনো হলে সেটা আজীবনের জন্য সুখকর হয়। তিয়াশা মায়ের কথা বুঝতে পারল। আল্লাহর উপর ভরসা রেখে আরেকটা বার প্রিয় মানুষটাকে সুযোগ দেওয়ার কথা ভাবল সে। তিয়াশা গোসল শেষ করে ভেজা চুলে আয়নার সামনে এসে দাঁড়ালো। লাল টকটকে একটা শাড়ি পরেছে সে, আঁচল কাঁধের উপর উঠিয়ে নেয়া, উঁচু পেটটা উকি দিচ্ছে বারবার। কিছুক্ষণ পরপর ভেতর থেকে কেউ নিজের উপস্থিতি জানান দিচ্ছে। এক নজরে আয়নায় নিজের পেটের দিকে তাকিয়ে আছে তিয়াশা, মুখে মিটিমিটি হাসি। অন্য সময় পোশাকের উপর দিয়ে তার নিজের ভেতরে বেড়ে ওঠা প্রাণটার উপস্থিতি বুঝলেও আজই প্রথম এভাবে দেখার সৌভাগ্য হলো তার।
বেশ কিছুটা সময় এভাবেই কাটলো। ধীরে ধীরে চুল শুকিয়ে নিল সে। চুল আঁচড়ে ছেড়ে রাখলো। মা বলেছে একটু সাজগোজ করতে। এ সময় আর কি সাজবে সে? হাতের কাছে যা পেলো তা দিয়ে চোখে একটু কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক দিল। বোঝার উপায় নেই সেভাবে। তিয়াসার তৈরি হওয়া অনেক আগেই শেষ। সন্ধ্যার পর কুলসুম বেগম একটা ছোট্ট বাটিতে পায়েস নিয়ে রুমে প্রবেশ করলেন। তিয়াসা নিজের প্রয়োজনীয় জিনিস জামা কাপড় গুছিয়ে নিচ্ছিল। মাকে পায়েসের বাটি হাতে দেখে দাঁড়িয়ে গেল। কুলসুম পায়েসের বাটি তিয়াসার হাতে দিয়ে বললেন, এটা খেয়ে নে তো মা, এখন চলে যাবি। তোকে কিছু খাওয়ানোর কখন আবার সুযোগ হবে কে জানে। শোন, যখন যা খেতে ইচ্ছে হবে শরৎকে বলবি, আর ঘরে বানানো কিছু খেতে ইচ্ছে করলে অবশ্যই আমাকে জানাবি। আমি রান্না করে সোজা তোর বাসায় গিয়ে হাজির হব। তিয়াসা এক চামচ পায়েস মুখে নিয়ে তৃপ্তিতে চোখ বন্ধ করে নিল। বলল, পায়েসটা মুখে নিয়ে বুঝলাম কেন আমার তোমার হাতের পায়েস এত খেতে ইচ্ছে হচ্ছিল আমার। তোমার হাতের পায়েসের সাথে কোনো কিছুর তুলনা হয় না। কুলসুম বেগম মায়ের দিকে মায়া ভরা দৃষ্টি ফেলে বললেন, পেট ভরে খেয়ে নে মা, লাগলে বলবি আরও আছে। বাইরে থেকে ভরাট পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো, তাতে একটা নাম। তিয়াসা চকিতে মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, শরৎ। শরৎ তিয়াসার রুমের ভেতর প্রবেশ করল। তিয়াসাকে প্রায় বউ সাজে কিছুক্ষণ মুগ্ধ চোখে দেখে বলল, তোমার কি হয়েছে? আমাদের তাড়াতাড়ি বের হতে হবে, বাইরে খুব বাতাস, আস্তে ধীরে যেতে হবে, সময় অনেকটা লাগবে। তিয়াসা মায়ের দিকে তাকাতেই কুলসুম বেগম বলে উঠলেন, টিয়া রেডি আছে, কিন্তু না খেয়ে তো যেতে দিচ্ছি না আব্বা। এখন বাসায় গিয়ে দুজনে আবার কি খাবে? তার চেয়ে ভালো হবে এখান থেকে খেয়ে যাও, আর কিছু খাবার নিয়ে যাও। আগামীকাল থেকে রান্না বান্না করে খেও। আজ আর এসবে চিন্তা করতে হবে না। তিয়াসা পায়েসটুকু শেষ করে পায়েসের বাটি বাড়িয়ে দিয়ে মাকে উদ্দেশ্য করে বলল, আর একটু দেবে? কুলসুম বেগম বাটি নিয়ে হেসে বললেন, দুজনে বস, আমি দুজনের জন্যই নিয়ে আসছি। কুলসুম বেগম বেরিয়ে যেতে শরৎ তিয়াসার দিকে এগিয়ে গেল। বাইরের দিকে একবার উকি দিয়ে ফিসফিস করে বলল, তাড়াতাড়ি চলো, তোমার জন্য নিজ হাতে বিরিয়ানি রান্না করেছি। আমার ভীষণ ক্ষুধা পেয়েছে। বিরিয়ানি খাবো বলে আমি এখনো টেস্ট করিনি। মাকে বলো কোনো খাবার দিতে হবে না। তিয়াসা অবাক চোখে শরতের দিকে তাকালো। তুমি রান্না করেছো? হ্যাঁ, তুমি পছন্দ করো বলে নিজে রান্না করেছি। তাহলে বাসা কে গুছিয়েছে? বন্ধুরা এসেছিল, ওরা নিজেরাই সব করে দিয়েছে। পরিবর্তে টাকাও খুশিয়েছে প্রচুর। বাসায় চলো, দেখতে পাবে সব। তোমার রুম তুমি যেভাবে চেয়েছিলে সেভাবেই সাজানোর চেষ্টা করেছি। ওখানে সব তোমার মন মতো হবে, সব। তিয়াসা এক পলকে শুধু চেয়ে রইল শরতের দিকে। এই মানুষটা তাকে অসম্ভব ভালোবাসে সেটা জানে, কিন্তু এই যে ভালো রাখার তাগিদ, সেটা আগে মানুষটার মাঝে সে দেখেনি। তিয়াসা নিজেকে ভালোবেসে দূরত্ব বাড়িয়েছিল, তার জন্যই বোধ হয় শরৎ তার গুরুত্বটা বুঝিয়েছে। তিয়াসাকে চুপ থাকতে দেখে শরৎ তিয়াসার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে আলতো গলায় বলে উঠল, আমাকে বিশ্বাস করতে পারছো না? বিশ্বাস করো, আমি সেই আগের শরৎ আর নেই। তোমার সাথে সাথে আমাদের অনাগত সন্তানকে ভালো রাখার জন্যেও আমি পরিশ্রম করছি। এদিকে তিয়াসা শরতের চোখে চোখ রেখে বলল, আমি তোমাকে বিশ্বাস করি শরৎ, আগেও করেছি, এখনো করি। তোমার বিশ্বাসের দাম আমি দেব তিয়া, তোমাকে আমি মাথায় করে রাখবো। কিন্তু আমি যে এই বুকে থাকতে চাই। শরতের বুকের দিকে ইশারা করে কথাটা বলল তিয়াসা। এই বুক কেন? এই মানুষটাই তো তোমার। এই মানুষটার সবটা জুড়ে শুধু তুমি। তোমাকে খুব ভালোবাসি তিয়া। তিয়াসা মুচকি হেসে জবাবে বলল, আমি বাবা নিজেকে ছাড়া কাউকে ভালো টালো বাসি না। শরৎ তিয়াসাকে টেনে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল, তুমি তোমাকেই ভালোবাসো, আর এই যে তুমি তোমাকে ভালোবাসো বলেই তো আমি তোমাকে নতুন করে আরো বেশি করে ভালোবাসতে পারলাম। কুলসুম বেগমের কাছ থেকে বিদায় নিয়ে তিয়াসাকে নিয়ে বের হচ্ছিল। সাদ্দাম বাসায় নেই, সেটা শরৎ আগে থেকে জানতো। অনেকক্ষণ ধরে বাসা আসার পরও আলোকে দেখতে না পেয়ে তার ব্যাপারে জানতে তিয়াসা জানায় আলোর সাথে একটু ঝামেলা হয়েছে। শরৎ আর আগ্রহ দেখায়নি। তিয়াসাকে নিয়ে বের হওয়ার সময় তিয়াসার হাতে থাকা সামান্য পাশ ব্যাগটাও শরৎ তিয়াসার থেকে নিয়ে নিল। আলো আর নিজের রুমের দরজার সামনে থেকে বলে উঠল, বউয়ের জন্য দেখছি দরদ উতলাই পড়ছে। এত দরদ থাকা সত্ত্বেও মানুষজন কেন যে বউ বাপের বাড়ি ফেলে রাখে? বউ যেহেতু দরদ তো ওতলাই পড়বেই। ভাবি হলে হিংসে আর দেখতে না পারার স্বভাব ওতলাতো, আর বউ রেখেছিলাম, নিয়ে যাচ্ছি। আমার জিনিস বলে কথা, কারো ভালো মুখ দেখতে আর রাখতে পারছি না ভাবি। আলো তেজি গলায় বলে উঠল, মুখ সামলে কথা বলে শরৎ।
আপনিও একটু দেখে শুনে কথা বলুন ভাবি। আমি টিয়া নই, ভাইয়ের সংসারে শান্তি আনার দায় আমার নেই। আমার দিকে ইট মারলে পাটকেল খেতে হবে। আমি তিয়াশার মতো মুখ বুজে সহ্য করে যেতে পারবো না। আপনি সম্পর্কে আমার থেকে বড়, অথচ ছোট বোন হলে ঠাটিয়ে 2 গালে 2টা থাপ্পড় মেরে সোজা মানুষ বানিয়ে দিতাম। এমন অমানুষ থেকে বাড়ির জামাই হয়ে অনেক বেশি কথা বলছো, অনেক বড় বড় কথা বের হচ্ছে মুখ দিয়ে। আমি না হয় বাড়ির খারাপ জামাইয়ের পরিচয় দিচ্ছি, কিন্তু আপনি তো পাড়ার কুচোটে মহিলাদের পরিচয় দিচ্ছেন। বাড়ির সবাইকে একসাথে নিয়ে কিভাবে সংসার করতে হয় সেটা তো আপনার মতো মহিলা জানবেই না। আপনি কিন্তু বেশি বেশি কথা বলছেন। আপনি নিজের মুখ সামলান। আমাকে যা বলেছেন। শরতের সাথেও খারাপ ব্যবহার করতে আপনার বাচ্ছে না? নিজেকে আর কত নিচে নামাবেন আপনি? আল্লাহর গজব আসবে আপনার উপর খুব তাড়াতাড়ি। ননদরা নাকি ভাবিদের ভালো থাকা কেড়ে নেয়, আর আপনি? ও আচ্ছা, ভাবি হিসেবে তো ননদের খারাপ করছেনই, ননদ হিসাবেও কি তাই করেন নাকি? আমার ভাই আপনার সাথে সংসার কিভাবে করছে কে জানে? আপনার মুখের ভাষা যে কাটা। কুলসুম বেগম জামাতা মেয়েকে ঠেলে বাইরের দিকে এগিয়ে দিয়ে বললেন, আর কথা বাড়াস না বাবা, নতুন করে জীবন শুরু করতে যাচ্ছিস। দোয়া করি দুজন খুব ভালো থাক, সবাই দেখুক তোরা ভালো আছিস, খুব ভালো থাক তোরা। শরৎ উক্ত বিষয়ে আর কথা না বাড়িয়ে তিয়াশাকে উদ্দেশ্য করে বলল, তুমি মার সাথে এসো, আমি ব্যাগ গাড়িতে উঠিয়ে ফেলি। শরৎ বেরিয়ে যেতেই আলো মুখ বাঁকিয়ে বলে উঠল, দেখা যাবে মানুষের সংসার কতদিনে টিকে। তিয়াশা দাঁড়িয়ে গেলে কুলসুম বেগম কিছু না বলতে ইশারা করলেন, কিন্তু তিয়াশা সেটা না করে আলোর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আপনাকে কিছুতেই মাফ করা যায় না ভাবি। এত এত কথার আঘাত আমি কিভাবে মাফ করব? আপনাকে দেখলেই আপনার খোঁচে দেওয়া কথাগুলো মনে পড়বে, ক্ষত গভীর হবে। আমার সংসার না টিকলে শরৎ আমাকে আবার ঠকালে আমি এ বাড়িতে আর ফিরবো না। কিন্তু আপনার সাথে কখনো আমার চেয়েও যদি খারাপ কিছু হয় তখন কি করবেন? আমি এখন এই মুহূর্ত থেকে চাচ্ছি আপনিও এরকম কোনো বিপদে পড়ুন আর বুঝুন আমি ঠিক কোন পরিস্থিতিতে পেরিয়ে এসেছি। কথাগুলো বলে মুচকি এসে বাড়ি থেকে বেরিয়ে গেল তিয়াশা। শরৎ বাইরে তিয়াশার জন্য অপেক্ষারত। চারদিকে অন্ধকার নেমে পড়েছে। রাস্তায় কিছু দূর ফাঁকে ফাঁকে ল্যাম্প পোস্টের আলো জ্বলছে। মানুষের ভিড় কমে গিয়েছে আগের তুলনায়। তিয়াশা ধীর পায়ে শরতের দিকে এগিয়ে এলো। তিয়াশার মুখ স্পষ্ট হতেই শরতের মুখে হাসির রেখা দেখা দিল। তিয়াশার নিজের মুখেও প্রশান্তির ছাপ, চোখে মুখে নিশ্চিন্তের চিহ্ন। শরৎ তিয়াশার দিকে হাতটা বাড়িয়ে দিল। তিয়াশা নিজের হাত বাড়িয়ে দিতে একটু দেরি করলো না। শরতের হাত স্পষ্ট করলো তিয়াশার হাত। শরৎ প্রলম্বিত শ্বাস ফেলে বলল, আজ থেকে আমাদের নতুন করে সংসার শুরু, অনুভূতিগুলো নতুন লাগছে। আমি পুরনো শরৎকেই পেতে চাই, উইথ আরো ভালো গুণ। অবশ্যই ম্যাম, বাড়ি চলুন, শুধু কোনো অভিযোগ করার সুযোগ দেব না। তিয়াশা শরতের দু চোখে কিছুক্ষণ চেয়ে রইল, তারপর আলতো গলায় বলল, ভালোবাসি শরৎ। কিন্তু আমার মহারানী তো নিজেকে ভালোবাসে। তিয়াশা মৃদু হেসে শুধু আধো আধো শব্দে বলল, তুমি তো আমার নিজেরই, নিজেকে নিজের মানুষকে কে না ভালোবাসে। প্রিয় দর্শক বৃন্দ, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এইরকমই ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।